Class. So you all know that this is our seventh free life class, and in this class, first of all, I'm going to talk about practical use of preposition as well as English reading and conversation practice. অর্থাৎ প্রথমত আমি দেখাবো যে ইংলিশে প্রেপোজিশনের ব্যবহারটা কিভাবে করতে হয়। এই প্রেপোজিশন আপনারা জানেন একটা পার্ট অফ স্পিচ, তো সঠিকভাবে এটার যদি ব্যবহার করতে না পারি একটা বাক্যের সৌন্দর্য কখনো প্রকাশ পায় না। প্রেপোজিশন একটা সেন্টেন্সে আপনি যদি সঠিকভাবে ইউজ করতে পারেন সেন্টেন্সটা অনেক গর্জিয়াস হয়, সেন্টেন্সটা ডেকোরেটেড হয়। অর্থাৎ বিষয়টা কেমন, আপনি ইংলিশে যে কোনো কিছু বলতে যান বা লিখতে যান, আপনাকে অবশ্যই অবশ্যই কমনলি বেশিরভাগ মোস্ট অফ দ্য সেন্টেন্সে প্রেপোজিশনে ব্যবহার করতে হবে। তো সেটা কিভাবে করতে হবে তার প্র্যাকটিক্যাল জায়গাগুলো নিয়ে কথা বলবো, ইন ডিটেলস এটা নিয়ে বোঝাবো। যদি লাস্ট পর্যন্ত থাকেন, আমি আবারও বলছি, প্রেপোজিশন নিয়ে আপনাদের আর কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না। এবং এটা কমপ্লিট করার পরেই প্যাসেজ রিডিং নিয়ে কথা বলবো। আমরা অনেকে ইংলিশে প্যাসেজ রিড আউট করতে পারি, বাট একটা প্যাসেজ অ্যাকচুয়াল মিনিং অ্যাকচুয়াল থট বুঝতে পারি না, টেন্স আইডেন্টিফাই করতে পারি না, ফ্রেজ এবং ক্লজ আইডেন্টিফাই করতে পারি না। অর্থাৎ প্যাসেজ পড়ে তার বাংলা অর্থটা কি এইটা আমরা যারা বুঝতে পারি না, আজকের এই সম্পূর্ণ ক্লাসটা করলে এই জায়গাগুলো আপনি সলভ করতে পারবেন। এরপর একটা কনভারসেশনও আমি আপনাদেরকে দেখাবো, অর্থাৎ যে কোনো কথা বাংলায় ভাবলে সেই কথাগুলোকে ইনস্ট্যান্টলি কিভাবে আপনি ইংলিশে লিখতে পারেন বা বলতে পারেন, সঠিক টেন্স মেনটেন করে, সঠিক গ্রামাটিক্যাল স্ট্রাকচার মেনটেন করে, সেটিও দেখাবো। তো প্রথমত আমি যদি প্রেপোজিশন নিয়ে একটু কথা বলি, ফার্স্ট অফ অল we have to know the actual definition of preposition. I mean, what is preposition? So here you can see প্রেপোজিশন একটি সেন্টেন্স বা বাক্যের অলংকার। দেখেন, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। অলংকার যেমন একজন মানুষের সৌন্দর্য বাড়িয়ে দেয়, তেমনি বাক্যে প্রেপোজিশন ব্যবহারের মাধ্যমে বাক্যের অর্থের সৌন্দর্য বেড়ে যায়। প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে, আর পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান। অতএব যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের সাথে অন্য কোনো ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করে তাকেই মূলত প্রেপোজিশন বলা হয়। অর্থাৎ এই প্রেপোজিশন জিনিসটা কি, যারা আমার প্রথম দিন থেকে আমার ক্লাসগুলো করে আসছেন, আমি প্রত্যেকটা ক্লাসের শুরুতে আপনাদের একটা স্ট্রাকচারের কথা বলছি। সেই স্ট্রাকচারটা হচ্ছে প্রত্যেকটা ক্লাসের শুরুতে আমি আপনাদেরকে একটা পার্টিকুলার স্ট্রাকচারের কথা আমি বলে এসেছি। সেটা হচ্ছে ফর মেকিং এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্স we need a particular structure. The structure is, first of all, we need a subject. প্রথমত আমাদের একটা সাবজেক্টের দরকার। আফটার দ্য সাবজেক্ট, সরি, ইন দ্য প্লেস অফ সাবজেক্ট উই হ্যাভ টু ইউজ নাউন অর প্রোনাউন। এই সাবজেক্টের জায়গাটাতে আমাদের নাউন অথবা প্রোনাউনের ব্যবহার করতে হয়। এই নাউন প্রোনাউন জিনিসটা কি, এটা হচ্ছে পার্ট অফ স্পিচ। ইংলিশ ল্যাঙ্গুয়েজে 8 প্রকার পার্ট অফ স্পিচ থাকে: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই 8 প্রকার পার্ট অফ স্পিচের মধ্যে প্রেপোজিশন একটা পার্ট অফ স্পিচ। তো সাবজেক্টের পরেই থাকে ভার্ব, ভার্বের পর এক্সটেনশন। এই এক্সটেনশনের জায়গাটাতে আমার অবজেক্ট, কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট অথবা অ্যাডভার্বিয়াল থাকে, অ্যাডভার্বিয়ালস। এই যে স্ট্রাকচারটা লিখলাম, যে কোনো ইংলিশ সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে এই স্ট্রাকচারটা মেনটেন করতে হয়। এখন এই স্ট্রাকচারের ভিতরে এই যে অবজেক্ট বা কমপ্লিমেন্ট, এই জায়গাটাতেও মোস্ট অফ দ্য টাইম এই নাউন অথবা প্রোনাউনই থাকে, নাউন অথবা প্রোনাউন। তো এই প্রেপোজিশন হচ্ছে একটা পার্ট অফ স্পিচ। আপনি ইংলিশে যখনই একটা সেন্টেন্স বা বাক্য লিখবেন, প্রতিটা বাক্যে ব্যবহৃত যে ওয়ার্ডগুলো থাকে, যে শব্দগুলো থাকে, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা শব্দেরই একটা না একটা নাম আছে। এবং এই নামগুলো 8 প্রকার পার্ট অফ স্পিচ থেকে আসে। আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে বুঝবেন। এই নামগুলো 8 প্রকার পার্ট অফ স্পিচ থেকে আসে। ভালোভাবে একটু বোঝার চেষ্টা করেন, বিষয়গুলোকে একটু নেওয়ার চেষ্টা করেন। ঠিক আছে? যে কথাগুলো আমি আপনাদেরকে বলছি, একটু দেখেন যেটা আমি বলছি, ভালোভাবে বোঝেন। তো এই 8 প্রকার পার্ট অফ স্পিচের ভিতর প্রেপোজিশন একটা পার্ট অফ স্পিচ, বাট এই যে স্ট্রাকচারটা আমি লিখলাম, এই স্ট্রাকচারের ভেতরে প্রেপোজিশনের অবস্থানটা মূলত কোথায়? এই যে অবজেক্টের জায়গায় যে নাউন প্রোনাউন থাকে, এই যেটার কথা আমি বলছি, এই যে অবজেক্টের জায়গায় যে নাউন প্রোনাউন থাকে, ঠিক এর আগে, অর্থাৎ এই রকম একটা পজিশনে মূলত প্রেপোজিশন বসে থাকে। এই যে মনে করেন এখানে আমি এই যে একটা ব্লাঙ্ক জায়গা তৈরি করলাম, ঠিক এরকম একটা জায়গায় প্রেপোজিশন বসে থাকে। আমি দেখাচ্ছি আপনাদের। তো প্রেপোজিশনের ডেফিনিশনটা আমরা কি পেলাম, যে প্রেপোজিশন একটি সেন্টেন্স বা বাক্যের অলংকার। অর্থাৎ অলংকার যেমন একজন মানুষের সৌন্দর্য বাড়িয়ে দেয়, তেমনি প্রেপোজিশন ব্যবহারের মাধ্যমে অর্থের সৌন্দর্য বেড়ে যায়। বলছে প্রি শব্দের অর্থ পূর্বে, আর পজিশন শব্দের অর্থ অবস্থান। অর্থাৎ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের সাথে অন্য কোনো ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করলে তাকে আমরা প্রেপোজিশন বলছি। কথাটা মনোযোগ দিয়ে একটু বোঝেন। মনে করেন একটা ছেলেকে আপনি যদি কোট, বুট, শার্ট, টাই পরান, দেখতে যেমন সুন্দর লাগে, একটা মেয়েকে হাতে চুড়ি,
কানের দুল, নাকের নোলক, অর্থাৎ সিনেমার নায়িকাদের সাজায় না, বা নতুন বউকে সাজায় না, বিয়ে বিয়ে দিতে যাচ্ছে যে বউকে, এই একটা মেয়েকে সাজালে যেমন সুন্দর লাগে, একটা ছেলেকে সাজালে যেমন সুন্দর লাগে, একটা বাক্যে প্রেপোজিশনের ব্যবহার করলে তেমনি ভাবেই একটা বাক্যের সৌন্দর্য বেড়ে যায়। অর্থাৎ প্রেপোজিশন একটা বাক্য বা সেন্টেন্সকে গর্জিয়াস করে, ডেকোরেট করে, অলংকৃত করে তোলে। আপনি যদি প্রেপোজিশনকে সঠিকভাবে ইউজ করতে না পারেন, ব্যবহার করতে না পারেন, বাক্য তার সৌন্দর্য হারায়, সেন্টেন্স একটা ওয়ার্ডের সাথে একটা ওয়ার্ড কানেক্টেড হয় না, খাপছাড়া খাপছাড়া মনে হয়। তো এইখানে হি গোস টু স্কুল, এই টু শব্দটা আমার প্রেপোজিশন, উই লিভ অন রাইস, এই এই অন শব্দটা প্রেপোজিশন, আই কাম ফ্রম ইউকে, এই ফ্রম শব্দটা প্রেপোজিশন। এবং এই জায়গাটাতে দেখেন, এই যে প্রেপোজিশন ডিকশনারি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে প্রেপোজিশনাল ওয়ার্ডগুলো মূলত কোন ধরনের অর্থ দিতে ব্যবহৃত হয়, মেইন সেন্স বা অর্থটা আমি এখানে বসিয়েছি। এইটা আমি আগে একটু ডিটেলসে বলবো আপনাদের সামনে, ডিটেলসে ডিসকাস করব, করার পর এইখানে প্রত্যেকটা প্রেপোজিশনে ডিটেলস ইউজ আছে, এইটা আমি আপনাদেরকে দেখাবো। বাট প্রথম যেটার কথা বলছি এটা দেখলে এই পরের এই বিষয়গুলো অনেক ইজি হয়ে যাবে, অনেক সহজ হয়ে যাবে। আমি এতটুকু বলতে পারি, আজকের এই ক্লাসে আপনি যদি লাস্ট পর্যন্ত থাকেন, প্রেপোজিশনের ব্যবহার নিয়ে অ্যাটলিস্ট কোনো ধরনের প্রবলেম বা কোনো ধরনের সমস্যা আপনাদের আজকের পর থেকে ফেস করতে হবে না। তো একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন, বিষয়গুলোকে ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। তো প্রথম যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে টু। দেখেন, নির্দিষ্ট দিকে, প্রতি বা পর্যন্ত বোঝাতে টু প্রেপোজিশনের ব্যবহার হয়। অর্থাৎ কোনো একটা দিকে যাওয়া বোঝাতে কিন্তু আমার এই টু বসে। যেমন আমি যদি বলি সে বাজারে যাচ্ছে, হি ইজ গোয়িং টু মার্কেট, ইংলিশ হি ইজ গোয়িং টু মার্কেট, সে বাজারে যাচ্ছে। কথাটা বোঝেন। আমি স্কুলে যাচ্ছি, কি হবে, আই অ্যাম গোয়িং টু স্কুল। এই যে কোনো একটা দিকে যাওয়া বোঝাতে টু প্রেপোজিশনে ব্যবহার হয়। বা কারো প্রতি, কোনো ব্যক্তির কাছে আসা যাওয়া বোঝাতে কারো প্রতি বা পর্যন্ত, যেমন সে আমার কাছে এসেছিল, হি কেম, হি কেম টু মি, সে আমার কাছে এসেছিল, যে টু মি, আমার কাছে। সো এরকম জায়গায় মূলত টু প্রেপোজিশনের ব্যবহার হয়। এখন দেখেন এখানে আরেকটা প্রেপোজিশন আছে, আমি ওইখানে আবার আসবো, একটার সাথে একটাকে কম্পেয়ার করতে হবে। এটা হচ্ছে টুয়ার্ডস। অনেকের কাছে এটা আনফ্যামিলিয়ার বা অপরিচিত লাগতে পারে, বাট এটা একটা প্রেপোজিশন। এটা হচ্ছে এই টু এর সাথে কানেক্টেড। নির্দিষ্ট কোনো দিকে যাওয়া বোঝাতে টু বসে, আর অনির্দিষ্ট কোনো দিকে যাওয়া বোঝাতে টুয়ার্ডস বসে। অর্থাৎ যদি আনসার্টেইন ডেস্টিনেশনকে ইন্ডিকেট করেন, তাহলে টুয়ার্ডস প্রেপোজিশনে ব্যবহার হয়। অনির্দিষ্ট বা আনসার্টেইন ডেস্টিনেশন মানে কি জানেন? এটার মানে হচ্ছে, মনে করেন আপনি আজকে সারাদিন বাসায় ঘুমায় আছেন। এখন আপনার সন্ধ্যার দিকে মনে হচ্ছে কি, সারাদিন তো বাসায় থাকলাম, এখন একটু বাইরে যাই, ঘুরে আসি, তাহলে মাইন্ডটা ফ্রেশ হবে, বা ফর গেটিং সাম মেন্টাল রিফ্রেশমেন্ট ইউ আর গোয়িং টু হ্যাঙ্গিং আউট, আপনি বাইরে যাচ্ছেন। কথাটা একটু বোঝেন। এখন আপনার বাসার পাশে হয়তো একটা পার্ক আছে, বা একটা খেলার মাঠ আছে, বা একটা বাজার আছে। আপনি আপনার প্র্যাকটিক্যালি বুঝতে হবে, প্রত্যেকটা বিষয়কে যদি প্র্যাকটিক্যালি আমরা বুঝতে না পারি, কখনোই আমরা শুধুমাত্র রুলস রেগুলেশন শিখে মুখস্থ করে ল্যাঙ্গুয়েজ শিখতে পারবো না। তো যেটা বলছি, মনে করেন আপনার বাসার পাশে একটা পার্ক আছে, আপনি আপনার আম্মুকে বলছেন যে মা, আমি একটু পার্কের দিকে যাচ্ছি, বা একটা খেলার মাঠ আছে, আমি একটু মাঠের দিকে যাচ্ছি। অর্থাৎ আপনার বাসায় ভালো লাগছে না, তাই আপনি বাইরে বের হচ্ছেন। এটা আপনার আনসার্টেন ডেস্টিনেশন। অর্থাৎ আপনি পার্ক পর্যন্ত যেতেও পারেন, বা বাজার পর্যন্ত, মাঠ পর্যন্ত যেতেও পারেন, নাও পারেন, মাঝপথে ফিরেও আসতে পারেন। অর্থাৎ যদি আনসার্টেন কোনো ডেস্টিনেশনের দিকে যাওয়া বোঝায়, অনির্দিষ্ট কোনো গন্তব্যকে যদি ইন্ডিকেট করা হয়, তখন টু এর পরিবর্তে টুয়ার্ডস প্রিপোজিশনে ব্যবহার হয়। অর্থাৎ এই জায়গাটাতে কি হচ্ছে, কথাটা বোঝেন। আপনি যদি বলেন আই আই অ্যাম গোয়িং, TOWARD, টুয়ার্ডস মার্কেট, এর বাংলা অর্থটা হচ্ছে আমি বাজারের দিকে যাচ্ছি। আই এম গোয়িং টুয়ার্ডস মার্কেট, আমি বাজারের দিকে যাচ্ছি। অর্থাৎ ঠিক বাজার পর্যন্ত যাব কিনা জানি না, যেতেও পারি, মাঝপথে ফিরেও আসতে পারি। বা টুয়ার্ডস না বলে আপনি যদি বলেন আই এম গোয়িং টু মার্কেট, তখন হবে আমি বাজারে যাচ্ছি। অর্থাৎ দুইটা পার্থক্য, সেটা হচ্ছে টু প্রেপোজিশন সার্টেন একটা ডেস্টিনেশনকে ইন্ডিকেট করে, নির্দিষ্ট একটা দিকে যাওয়া বোঝায়, এবং টুয়ার্ডস অনির্দিষ্ট কোনো গন্তব্যকে ইন্ডিকেট করতে ব্যবহৃত হয়। আবারও বলছি, যাদের প্রিপোজিশনের ব্যবহার নিয়ে প্রবলেম হয়, লাস্ট পর্যন্ত থাকার চেষ্টা করবেন, আমি ইন ডিটেলসে সবকিছু বুঝিয়ে দিব। আজকের এই ক্লাসের পর থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্রিপোজিশন নিয়ে আপনাদের কোনো সমস্যা থাকবে না। আপনি স্পিকিং করতে যান বা ফ্রি হ্যান্ডে লিখতে যান, কমনলি কিন্তু মোস্ট অফ দ্য সেন্টেন্সে এই প্রিপোজিশনে ব্যবহার করতে হয়, এবং এটা না জানার কারণে আমরা অনেকেই কনফিডেন্ট পাই না, ফ্রি হ্যান্ডে লিখতে পারি না, বা স্পিকিংও করতে পারি না।
এরপর দেখেন অ্যাট, স্থান বা সময় বোঝাতে বা নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাট প্রেপোজিশনে ব্যবহার হয়। অর্থাৎ অ্যাট মেইনলি ব্যবহৃত হয় সার্টেন একটা টাইমকে ইন্ডিকেট করতে, অর্থাৎ ঘড়ির কাঁটার পূর্বে মূলত এই প্রেপোজিশনটা বসে। ঘড়ির কাঁটার পূর্বে মানে কি জানেন? মনে করেন, মনে করেন আহ সকাল 10টা, 11টা, 12টা, 12:30, 1টা, 2টা, 3টা এরকম। আমি আপনাদের আজ রাত 9টায় ক্লাস নিব, এই কথাটা যদি আমি ইংলিশে বলি বা নোটিশ দেই, ইংলিশটা কেমন হয়? যে আই উইল টেক ইউর ক্লাস, আই উইল টেক ইউর ক্লাস অ্যাট 9 p.m, অ্যাট 9 p.m, অ্যাট 9 p.m। এই যে সার্টেন টাইমের আগে অ্যাট প্রিপোজিশন বসে। সে সকাল 10টায় ইউনিভার্সিটিতে যায়, হি গোজ টু ইউনিভার্সিটি অ্যাট 10 a.m, হি গোজ টু ইউনিভার্সিটি অ্যাট 10 a.m। এরকম ভাবে সার্টেইন টাইমের আগে অ্যাট প্রেপোজিশন বসে, এটা হচ্ছে অ্যাট এর মেইন ব্যবহার। এছাড়া যে কোনো জায়গাকে, এবং এটা তুলনামূলক ছোট জায়গা, গ্রাম, শহর, জেলা, উপজেলা, কোনো অডিটোরিয়াম, বাস স্ট্যান্ড, ট্রেন স্টেশন, যে কোনো প্লেসকে ইন্ডিকেট করতে অ্যাট এর ব্যবহার হয়, অ্যান্ড ইট উইল বি এ স্মল প্লেস। হ্যাঁ, অ্যাট প্রেপোজিশনের ব্যবহার হচ্ছে মানে যে জায়গাকে ইন্ডিকেট করার জন্য জাস্ট এই দুইটা প্রেপোজিশনই বসে, অ্যাট এবং ইন মোস্ট অফ দ্য টাইম। বড় জায়গার আগে ইন বসে, ছোট জায়গার আগে অ্যাট বসে। যেমন দেখেন, যদি আরেকটু সামনে যাই, আমি এগুলো নিয়ে আবার কথা বলবো, জাস্ট একটু ওয়েট করেন। আমি যদি আরেকটু সামনে যাই, যেমন ইন, এটা একটা পাওয়ারফুল প্রেপোজিশন। এই ইন প্রেপোজিশনটা অনেকগুলো সেন্সে, অনেকগুলো অর্থে ব্যবহৃত হতে পারে। কেমন জানেন? এক নম্বর হচ্ছে দেখেন, মাস বা বছরের আগে ইন বসে, কোনো বড় স্থানের আগে ইন বসে, কোনো ভাষা বা বিষয় বোঝালেও ইন বসে, কোনো কিছুর মধ্যে বোঝাতে বা ভিতরে থাকা বোঝাতে ইন বসে। মাস বা বছর বলতে কি? যেমন আমি যদি বলি যে সে জানুয়ারি মাসে জন্মগ্রহণ করেছিল, জানুয়ারি, হি ওয়াজ বর্ন, হি ওয়াজ বর্ন ইন, হি ওয়াজ বর্ন, কথাটা একটু বোঝেন, ইন জানুয়ারি। অর্থাৎ এই যে মাসের আগে আমার ইন প্রেপোজিশন বসে। বা আমি যদি বলি সে 1995 সালে জন্মগ্রহণ করেছিল, হি ওয়াজ বর্ন ইন 1995। এরকম মাস বা বছরের আগে, ইয়ার্স অর মান্থ, ইন প্রেপোজিশন বসে যে কোনো বড় জায়গার আগে। যেমন হি লিভস ইন বাংলাদেশ, হি লিভস ইন ইন্ডিয়া, হি লিভস ইন বাংলাদেশ, এই জায়গাটাতে কিন্তু আমার ইন বসে। বাট যদি দুইটা জায়গার কম্পেয়ার করা থাকে, আমি যদি বলি সে ঢাকায় বাস করে, এখানেও আপনি ইন বসাতে পারেন যে হি লিভস ইন ঢাকা, ইন ঢাকা। যদি দুইটা জায়গার কম্পেয়ার করা থাকে যে সে বাংলাদেশের ঢাকায় বাস করে, ছোটটার আগে অ্যাট, বড়টার আগে ইন বসাবেন, যে হি লিভস অ্যাট ঢাকা ইন বাংলাদেশ। বিষয়টা হচ্ছে মূলত এরকম, এই জায়গাকে ইন্ডিকেট করতে এই প্রেপোজিশনটা আমার বিএনজি এল এ, আর এই প্রেপোজিশনটা আমার ব্যবহৃত হয়। এছাড়া দেখেন, কোনো বিষয় বা ভাষা বোঝাতে, কোনো বিষয় বা ভাষা বোঝানোর জন্য ইন বসে। কেমন জানেন? যেমন সে বাংলায় একটা কবিতা লিখেছিল, হি রোড আ পোয়েম, আ পোয়েম ইন বাংলা। সে বাংলায় একটা কবিতা লিখেছিল, হি রোড আ পোয়েম, একটা কবিতা লিখেছিল ইন বাংলা। এরপর যদি আমি আরেকটা কথা বলি আপনাকে, যে কোনো সাবজেক্ট, আমি যদি বলি সে ইকোনমিক্সে পড়াশুনো করতেছে, হি ইজ স্টাডিং, দেখেন হি ইজ স্টাডিং, STUDYING, স্টাডিং ইন ইকোনমিক্স। তো এই যে সেন্টেন্স গুলো আমি লিখছি, এই যে সাবজেক্টের আগে বা যে কোনো ভাষার আগে ইন প্রিপোজিশন বসে, বছরের আগে ইন বসে, মাসের আগে ইন বসে। আমরা অনেকেই আছি যারা আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনটাকে ডেসক্রাইব করতে পারে না। এই যে কথাটা বললাম যে সে ইকোনমিক্সে পড়তেছে, এখন সে ইকোনমিক্সে কি পড়তেছে? মনে করেন, আমার কথাটা একটু মনোযোগ দিয়ে বুঝবেন আপনারা, প্রত্যেককেই আমি অনুরোধ করছি। এখানে অনেকেই আপনারা আছেন যারা বিভিন্ন কলেজ, বিভিন্ন ইউনিভার্সিটিতে স্টিল নাও পড়াশোনা করছেন। এখন আমি যদি বলি যে হোয়াটস ইউর এডুকেশনাল কোয়ালিফিকেশন, বা আপনি কোন কলেজে কোন সাবজেক্টে পড়াশোনা করেন, ইন হুইচ কলেজ ডু ইউ স্টাডি অ্যান্ড ইন হুইচ সাবজেক্ট ডু ইউ স্টাডি অর আর ইউ স্টাডিং রাইট নাও, আপনি কিভাবে উত্তর দিবেন? আমি মনে করেন, সাপোজ আপনি ইডেন মহিলা কলেজে পড়েন। এখন আপনি বলছেন যে আমি ইডেন মহিলা কলেজে পলিটিক্যাল সায়েন্সে অনার্স পড়তেছি বা মাস্টার্স করতেছি। বা আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন, আপনি বলছেন যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে পড়াশোনা করছি। এই যে কথাটা আমি বাংলায় বললাম, এটা ইংলিশে অনেকেই আমরা বলতে পারি না, সঠিক প্রেপোজিশনের ব্যবহার করতে পারি না, খাপছাড়া খাপছাড়া মনে হয়। ভেবে দেখেন, অনেকেই বলে আই এম স্টাডিং ডিপার্টমেন্ট অফ ইংলিশ, ইউনিভার্সিটি অফ ঢাকা। হ্যাঁ, ডিপার্টমেন্ট অফ ইংলিশ, ইউনিভার্সিটি অফ কুমিল্লা।
অর্থাৎ সঠিকভাবে আমরা এটা ইউজ করতে পারি না। বাট এটা কিভাবে করতে হয়, যারা একটা জায়গা থেকে পাশ করে বের হয়ে গেছেন সেটা ভিন্ন কথা। মনে করেন আপনি বলছেন যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশে গ্রাজুয়েশন কমপ্লিট করছি, সেটা আপনি এইভাবে বলতে পারেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স আই হ্যাভ কমপ্লিটেড। দেখেন প্র্যাকটিক্যালি বোঝেন, বিষয়গুলোকে প্র্যাকটিক্যালি অ্যানালাইসিস করতে হয়। প্রেপোজিশন, রুলস, স্ট্রাকচার এটা আপনারা সব জায়গায় পাবেন, অনেক জায়গাতেই শিখতে পারবেন, বাট প্র্যাকটিক্যালি আমরা অ্যাপ্লাই করতে পারি না। সেটা কিভাবে করতে হয় একটু দেখেন। আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন, GRADUAT, আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন, যাই কিছুই বলেন না কেন, এটা বলার পর যে সাবজেক্টে আপনি পড়াশোনা করছেন তার আগে ইন প্রেপোজিশন বসাবেন, যে ইন ইংলিশ। মনে করেন আমি ইংলিশে করেছি, এবার যে জায়গা থেকে আপনি পড়ছেন সেখানে আপনি থেকে বিচ্যুতি ঘটে ফ্রম প্রেপোজিশন ইউজ করতে হয়। ফ্রম ইউনিভার্সিটি অফ ঢাকা বা ফ্রম ইডেন মহিলা কলেজ, ফ্রম ঢাকা কলেজ, যাই বলেন না কেন। কিন্তু যারা স্টিল নাও একটা জায়গায় পড়াশোনা করছেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এই কথাগুলো বলা যায়। আমি যদি বলি যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে অনার্স করতেছি বা মাস্টার্স করতেছি, সেটা আমি কিভাবে বলবো? দেখেন, আই অ্যাম স্টাডিং, আই অ্যাম স্টাডিং ইন ইংলিশ, ইন ইংলিশ। দেখেন আমি ইংরেজিতে পড়তেছি, এই সাবজেক্টের আগে ইন, ইন ইংলিশ। এবার কি, যে অ্যাট, অ্যাট ইউনিভার্সিটি অফ ঢাকা, ইউনিভার্সিটি অফ ঢাকা। অর্থাৎ যে কোনো প্রতিষ্ঠান, ইনস্টিটিউশন, ব্যাংক, অফিস, কোর্ট, এই জায়গাগুলোর আগে, তুলনামূলক ছোট জায়গার আগে অ্যাট প্রেপোজিশন ইউজ করতে হবে। কিন্তু দেখেন যখন আপনি বাইরের কান্ট্রির কোনো মানুষের সঙ্গে কথা বলছেন, কমিউনিকেশন করছেন, প্রত্যেকটা দেশের এডুকেশনাল সিস্টেম বা লেভেল সেম না। আপনি যখন বলছেন যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংলিশে পড়তেছে, আপনি ইংলিশে কি পড়তেছেন, ইন্টার, অনার্স, মাস্টার্স, সেটা সে বুঝবে কিভাবে? এর জন্য প্রত্যেকটা সাবজেক্টে আমরা যারা পড়াশুনো করি, প্রত্যেকটা সাবজেক্ট এক একটা প্রোগ্রামের আন্ডারে থাকে। সো ওই প্রোগ্রামের নামটাকে মেনশন করবেন যখন ফরেন কারোর সাথে কনভারসেশন করবেন বা কথা বলবেন, তাহলে তারা অ্যাকচুয়ালি বুঝতে পারবে আপনি আপনার এডুকেশন লেভেলের ঠিক কোন পর্যায়ে আছেন। অর্থাৎ দেখেন, আপনি যদি ইংলিশ মানে কি, এটা ব্যাচেলর অফ আর্টস, হ্যাঁ, এই সাবজেক্ট, যদি আপনি অনার্স করেন তাহলে BA আপনাকে বলতে হবে। অর্থাৎ আপনি এইভাবেই কথাটাকে বলতে পারেন, আই এম স্টাডিং, আই এম স্টাডিং, দেখেন BA, কথাটা একটু বোঝেন, আই এম স্টাডিং BA অনার্স, এই আই এম স্টাডিং BA অনার্স। এবার আপনি এখানে বলেন যে ইন ইংলিশ অ্যাট ইউনিভার্সিটি অফ ঢাকা, কথাটা একটু বোঝেন। আই এম স্টাডিং BA অনার্স, কি বললাম, ইন ইংলিশ অ্যাট ইউনিভার্সিটি অফ ঢাকা। এইভাবে এই কথাটাকে আপনি বলতে পারেন। অথবা, অথবা আমার কথাটা বলেন, যদি আপনি মাস্টার্স করেন তাহলে আই এম স্টাডিং MA, অর্থাৎ মাস্টার্স অফ আর্টস, তাই না? তারপরে আপনি এখানে লেখেন যে ইন ইংলিশ। আপনি যদি পলিটিক্যাল সায়েন্সে পড়েন তাহলে এটা কোন কোন প্রোগ্রামের আন্ডারে? BSc, ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স, আই এম স্টাডিং BSc অনার্স ইন পলিটিক্যাল সায়েন্স। অথবা আপনি যদি কমার্সের কোনো সাবজেক্টে পড়েন, মার্কেটিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, তাহলে আপনি বলেন যে আই এম স্টাডিং BBA, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইন মার্কেটিং অ্যাট ইউনিভার্সিটি অফ ঢাকা, বা আপনার যে কলেজে পড়াশোনা করেন সেটার নাম আপনি মেনশন করেন। বা আপনি যদি MBA করেন তাহলে আপনি সেটাও বলতে পারেন যে আই এম স্টাডিং MBA, ঠিক আছে, মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইন অ্যাকাউন্টিং, ইন মার্কেটিং। সো এইভাবে কথাগুলো, অর্থাৎ প্রোগ্রামের নাম মেনশন করে যে সাবজেক্টে পড়ছেন পড়ছেন তার আগে ইন প্রেপোজিশন ইউজ করবেন, যে প্রতিষ্ঠানে পড়ছেন, যে ইনস্টিটিউশনে পড়ছেন তার আগে অ্যাট প্রেপোজিশন ইউজ করবেন। বাট যারা পড়াশোনা করা কমপ্লিট হয়ে গেছে, বের হয়ে গেছেন, তখন আপনি অ্যাট না, প্রতিষ্ঠানের আগে ফ্রম প্রেপোজিশন ইউজ করবেন। বিচ্যুতি বোঝায়, থেকে চলে গেছে বোঝায়। দেখেন প্রিপজিশনের ব্যবহার অনেকেই জানবেন, অনেকেই শিখবেন, বাট এই প্র্যাকটিক্যাল জায়গাগুলো নিয়ে কেউ কথা বলবে না। এবং এগুলো আমাদের মানে ইন্ট্রোডিউস করতে গেলে নিজেকে, বা যে কোনো জায়গায় ভাইবা ফেস করতে গেলে, প্রেজেন্টেশন দিতে গেলে, পরিচয়টা দিতে গেলে এই কথাগুলো আমাদের বলতে হয়, বাট আমরা কারেক্ট গ্রামাটিক্যাল ওয়েতে গ্রামার মেনটেন করে আমরা বলতে পারি না। এই প্রেপোজিশন সম্পর্কে ভালো কনসেপ্ট না থাকার কারণে, এইটার ল্যাক থাকার কারণে অনেক প্রবলেম হয়, আমাদের কনফিডেন্সের অভাব হয়ে যায়, কথা বলতে গেলে ভয় করে, শাই ফিল হয়। বাট এটা সঠিকভাবে করতে হবে, আমার প্রত্যেকটা স্টুডেন্টকে আমি এইভাবে শিখিয়ে থাকি। তো এরপরে দেখেন, অ্যাবাউট মানে সম্পর্কে, বিটুইন মানে দুইজন ব্যক্তির মধ্যে বোঝাতে বসে। অর্থাৎ দুইজন ব্যক্তির মধ্যে কোনো কাজ সম্পন্ন হওয়া বোঝাতে বিটুইন প্রেপোজিশনের ব্যবহার হয়। যেমন আপেলটা রহিম এবং করিমের মধ্যে ভাগ করে দাও, এটা ইংলিশে কি হবে? ডিভাইড দ্য আপেল বিটুইন রহিম অ্যান্ড করিম। বাট যদি দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুকে ইন্ডিকেট করা হয় তখন অ্যামং হয়। ডিভাইড দ্য আপেল অ্যামং রহিম, করিম অ্যান্ড জসিম। ঠিক আছে, এইভাবে কথাগুলো হবে। যেগুলো সহজ এক কথায় উত্তর হয়ে যায় সেটা নিয়ে ডিটেলসে বলার কিছু নেই, বাট যেটা গুরুত্বপূর্ণ, যেটা অনেকগুলো মিনিং দেয়, সেইটা নিয়ে কিন্তু আমি মেইনলি কথা বলছি। যেমন এখানে দেখেন, কেউ কি এই প্রশ্নটা আমাকে করছেন
এই যে আমি লিখছি হি ওয়াজ বর্ন ইন জানুয়ারি, জানুয়ারি, বা হি ওয়াজ বর্ন ইন 1959, এই ওয়াজ প্লাস বিআর মানে জন্মগ্রহণ করা, এর পাস্ট পার্টিসিপল বর্ন, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। এই সেন্টেন্স কি দেখে আপনি বলবেন এটা প্যাসিভ? এটা দেখে মনে হচ্ছে প্যাসিভ, সাবজেক্ট হি ওয়াজ বর্ন, অর্থাৎ সে জন্মগ্রহণ করেছিল। তাই আমি প্যাসিভে কেন লিখলাম? এই ধরনের কোশ্চেন কি কখনো আপনাদের ব্রেনে আসে? কখনো এটা নোটিস করছেন, খেয়াল করছেন? দেখেন, যে কোনো কবি, লেখক, সাহিত্যিক, এদের জন্মসাল যখন প্রকাশ করতে হয়, ডিসক্রাইব করতে হয়, লিখতে হয়, যারা বিসিএস দিবেন, ব্যাংক জব, রিটেন ইংলিশে কিন্তু এগুলো লেখার প্রয়োজন পড়ে, বা যারা ইংলিশ মিডিয়ামে ইংলিশে পড়াশোনা করেন, বিভিন্ন রাইটার, বিভিন্ন মানে লেখক, বিভিন্ন পোয়েট, এদের জন্মসাল লিখতে হয়। তো এইটা কিন্তু প্যাসিভ মেনটেন করে লিখতে হয়। কেন জানেন? কারণ এগুলো দেখে মনে হচ্ছে অ্যাক্টিভ, বাট অ্যাকচুয়ালি এগুলো অ্যাক্টিভ না, এগুলো প্যাসিভের সেন্টেন্স। কারণ একটা ব্যক্তি জন্মগ্রহণ করার সময় সে ইনঅ্যাক্টিভ থাকে, সে নিজে জন্ম নিতে পারে না, তার মা তাকে জন্ম দেয়। কিন্তু একজন ব্যক্তি নিজে মারা যেতে পারে। কথাটা বোঝেন, প্যাসিভ কাকে বলে? পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে ওয়াজ ওয়্যার প্লাস ভি থ্রি। যখন সাবজেক্ট ইনঅ্যাক্টিভ থাকে, সাবজেক্ট নিষ্ক্রিয় থাকে, সাবজেক্ট কাজ করতে পারে না, এই কথাগুলো কেউ বলবে না ওইভাবে আপনাকে। আমি যদি বলি রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে জন্মগ্রহণ করেছিল, ইংলিশটা কি জানেন? দেখেন, অনেকে এটা লিখতে পারে না। হ্যাঁ, রবীন্দ্রনাথ টাগোর was born in 1861। কিন্তু আমি যদি বলি তিনি 1941 সালে মারা গিয়েছিলেন, জাস্ট হি ডাইড, এখানে কিন্তু কোনো ওয়াজ আর হচ্ছে না, ডাই মানে মারা যাও, এর পাস্ট ফর্ম ডাইড। হি ডাইড ইন 1941, ওই যে সালের আগে ইন বসে, তার মানে কি দেখেন, এই ওয়াজ প্লাস ভি থ্রি পাস্ট ইনডিফিনিট প্যাসিভের স্ট্রাকচার, এটা এখানে বসছে। কিন্তু কারণ মৃত্যুসাল প্রকাশ করলে আমার কোনো ওয়াজ আর হচ্ছে না, সাবজেক্টের পরে ভি টু ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার। কারণ একটা ব্যক্তি নিজে মারা যেতে পারে, বাট নিজে জন্মগ্রহণ করে না, তার মা তাকে জন্ম দেয়। জন্ম নেওয়ার সময় সে কিন্তু ইনঅ্যাক্টিভ থাকে। এই লোকটা যখন জন্মগ্রহণ করতেছিল, একে জন্ম দেওয়া হয়েছে। কথাটা বোঝেন, এই রবীন্দ্রনাথ ঠাকুরকে জন্ম দেওয়া হয়েছে। তো যে কোনো কবি, লেখক, সাহিত্যিক, এদের জন্মসাল প্রকাশ করতে গেলে, লিখতে গেলে প্যাসিভ মেনটেন করে করতে হয়। এই যে ওয়াজ আর প্লাস ভীতি, পাস্ট ইনডিফিনিট টেন্স প্যাসিভের স্ট্রাকচার। কারণ সে নিজে জন্মগ্রহণ করতে পারে না, বাট সেন্টেন্সটা খোলা চোখে দেখলে আপনার মনে হবে না জিনিসটা প্যাসিভ, দেখতে মনে হবে যে অ্যাক্টিভ। হ্যাঁ, কিন্তু এটা প্যাসিভ। কিন্তু মৃত্যুশাল অ্যাক্টিভ বলা যায়, কারণ একটা ব্যক্তি নিজে মরতে পারে। আমি এই জায়গায় যে কথাগুলো বললাম, আমার কথাগুলো কি কেউ বুঝতে পারছেন? যেটা বললাম বোঝা যায় আমার কথাগুলো? হ্যাঁ, নেটওয়ার্ক যেটা দেখা, ওকে। দেখেন, একটু সামনের দিকে আসি, এগুলো ওইভাবে কেউ বলবে না ইন ডিটেলসে। দেখেন, এই লাইভ ক্লাস করার বেনিফিট এইটাই। এগেইনস্ট মানে বিরুদ্ধে, অ্যাক্রস মানে অতিক্রম, আফটার মানে পরে, বিফোর মানে আগে। এইবার দেখেন, এইখানে তিনটা প্রেপোজিশন আছে, এই তিনটা প্রেপোজিশন নিয়ে যদি একটু কথা বলি। অন, এখানে বলছে স্থির বস্তুকে স্পর্শ করে, এখানে একটা লেখার মিস্টেক আছে, উপরে বোঝাতে অন প্রেপোজিশন বসে, বা কোনো বার বা তারিখের পূর্বে অন বসে। আচ্ছা, আমি একটু এই জিনিসগুলোকে আলাদা আলাদা ভাবে আপনাদেরকে দেখাই, তাহলে সেটা বেশি সুবিধা হবে। এইভাবে দেখলে একটু বেশি ভালো হয়। একটু মনোযোগ দিন এই জায়গাটাতে, দেখেন, পার্ট পার্ট করে দেখাই। দেখেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজে টাইম রিলেটেড প্রেপোজিশন, কি বললাম কথাটা? টাইম রিলেটেড প্রেপোজিশন আছে তিনটা। সেটা হচ্ছে অ্যাট, ইন, আরেকটা হচ্ছে অন। কথাটা বুঝবেন, টাইম রিলেটেড অর্থাৎ সময়কে মেনশন করার জন্য, সময়কে ইন্ডিকেট করার জন্য মূলত এই তিনটা প্রেপোজিশনের ব্যবহার হয়। এদের অন্যান্য জায়গায় ব্যবহারও আছে, অন্যান্য জায়গায় এরা বসে, বাট মেইনলি টাইমকে মেনটেন করতে এই তিনটা প্রেপোজিশনের ব্যবহার হয়। অ্যাট কোথায় বসে জানেন? সার্টেন টাইমের আগে। ওই যে বললাম যে আমি রাত 9টায় ক্লাস নিব, তাহলে ইংলিশ কি, যে আই উইল টেক ইওর ক্লাস অ্যাট 9 AM। সো এরকম একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, দশটা সার্টেন টাইমের আগে অ্যাট প্রিপোজিশনটা বসে। এরপর ইন, ইন কোথায় বসে বলছিলাম? মাস বা বছরের আগে। যেমন আমি যদি আপনাকে এরকম একটা কথা বলি, 1952 সালে ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল, কেউ বলতে পারেন ইংলিশ কি? এই ধরনের বাক্য আমরা বলতে পারি না, কারণ এগুলো প্যাসিভ রিলেটেড, প্যাসিভের সেন্টেন্স। দেখেন, এই যে এরকম হয় সেন্টেন্সটা, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অজ অর্গানাইজড, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অজ, কথাটা একটু বোঝেন, অর্গানাইজড ইন 1952, 1952 সালে ভাষা আন্দোলন সংগঠিত হয়েছে। এই যে সালের আগে ইন দিলাম। বা আমি যদি আপনাকে বলি যে আহ বলেন তো, যে এটাকে কি বলতে পারি, যে আহ, ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়, এটার ইংলিশ কি, কেউ বলতে পারেন?
ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়? যে কোনো একজন বলেন তো এটাকে ইংলিশে আমরা কিভাবে বলতে পারি। আনমিউট করে দিচ্ছি, বলেন। বলতে পারবেন কেউ? ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। এনিওয়ান ক্যান সেই দ্যাট? International mother language. হুম, দেখেন, বোঝার চেষ্টা করেন। এই ধরনের কথাগুলো আমরা পারি না অনেকেই। সেটার ইংলিশ হচ্ছে এরকম: ইন্টারন্যাশনাল, এটা প্যাসিভ সেন্টেন্স, মাদার ল্যাঙ্গুয়েজ ডে। ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইজ অবজার্ভ, ইজ অবজার্ভ ইন ফেব্রুয়ারি, অর্থাৎ 1952, এটা হচ্ছে সাল, বা ফেব্রুয়ারি এটা হচ্ছে মাস, এই মাস বা সালের আগে ইন প্রেপোজিশন বসে। বাট এখানে দেখেন আরেকটা প্রেপোজিশন, ডে অর ডেট, এটা হচ্ছে অন। ডে বা ডেট এর আগে অন বসে। যেমন আমি যদি বলি 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়, তখন আমরা কিন্তু এটা লিখতে পারি যে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইজ অবজার্ভ অন 21 ফেব্রুয়ারি। অর্থাৎ আপনি যদি ডেটকে মেনশন করেন, হ্যাঁ, 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন করা হয়, ভিক্টরি ডে ইজ অবজার্ভ অন 16 ডিসেম্বর। সো ডে অর ডেট এর আগে অন প্রেপোজিশন বসে। আমি যদি বলি সে আগামী সোমবার আমার কাছে আসবে, হি উইল কাম, হি উইল কাম টু মি অন মানডে, অন মানডে, সে সোমবার আমার কাছে আসবে, হ্যাঁ, অন মানডে। তাহলে এই যে স্যাটারডে, সানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, মানডে, যে কোনো ডে অর ডেট, বার বা তারিখের আগে অন প্রেপোজিশন বসে। মাস বা বছর, ঠিক আছে, মান্থ অর ইয়ার এর আগে ইন বসে। আর সার্টেন টাইমের আগে অ্যাট বসে। এই তিনটা প্রেপোজিশন হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে টাইম রিলেটেড প্রেপোজিশন, সময়কে মেনশন করার জন্য বসে। অন্যান্য জায়গায় এদের ব্যবহার হয়, বাট মেইনলি টাইমকে বা সময়কে মেনশন করার জন্য আমার এই তিনটা প্রেপোজিশনের ইউজ হয়ে থাকে। আবারও বলছি, সার্টেইন টাইমের আগে, ঘড়ির কাঁটার আগে অ্যাট বসে, মাস বা বছরের আগে ইন বসে, ডে অর ডেট অর্থাৎ বার বা তারিখের আগে অন প্রেপোজিশনটা ব্যবহৃত হয়। কিন্তু দেখেন, এই অনের মেইন অর্থটা কি? অন মানে আমরা কি জানি? ইন মানে যেমন জানি ভিতরে, অন মানে জানি আমরা উপরে, তাই না? দেখেন এইখানে তিনটা প্রেপোজিশন আছে, এটা বিভিন্ন সময় বিসিএস, ব্যাংক জব বা অ্যাডমিশন টেস্টে এসে থাকে। সেটা হচ্ছে অন, অ্যাবোভ অ্যান্ড ওভার। এই যে তিনটা প্রেপোজিশন আপনারা এই জায়গাটাতে দেখছেন, কথাটা মনোযোগ দিয়ে বুঝবেন। অন, অ্যাবোভ অ্যান্ড ওভার, এই তিনটা প্রেপোজিশনের একটা কমন মিনিং হচ্ছে উপরে। অর্থাৎ অন মানেও উপরে, অ্যাবোভ মানেও উপরে, ওভার মানেও উপরে। বাট দেয়ার আর সাম ডিফারেন্স, এখানে কিছু পার্থক্য আছে। এই পার্থক্যটা কি? দেখেন, অনেক বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে, বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট, এই প্রেপোজিশন থেকে কোশ্চেন আসে। তো এই প্রেপোজিশন থেকে যদি কোশ্চেন আসে, মোস্ট অফ দ্য টাইম এই জায়গাটা থেকে কিন্তু কোশ্চেন এসে থাকে। অর্থাৎ এই তিনটা ওয়ার্ডের একটা কমন মিনিং হচ্ছে উপরে, বাট এদের একটা পার্থক্য আছে। সেটা হচ্ছে স্থির বস্তু স্পর্শ করে উপরে বোঝাতে অন প্রেপোজিশনের ব্যবহার হয়। যেমন আমি আপনাদের ক্লাস নিচ্ছি, আমার টেবিলের উপর একটা মাউস আছে বা একটা ডেস্কটপ আছে, এই পাশে একটা ল্যাপটপ আছে। সেই যে মাউসটা, এটা আমার টেবিলটাকে স্পর্শ করে আছে, অবজেক্ট আমার টেবিল। তো এই জায়গাটাতে আমি বলতে পারি দ্য মাউস ইজ অন মাই টেবল, দ্য মাউস ইজ অন মাই টেবল। বা আমার টেবিলের উপর একটা ফোন আছে, একটা মোবাইল ফোন আছে, দ্য মোবাইল ফোন ইজ অন মাই টেবল। বা একটা পানির বোতল আছে, দ্য বোতল অফ ওয়াটার ইজ অন মাই টেবল। আবার অ্যাবোবের ব্যবহারটা কি? স্থির বস্তু স্পর্শ না করে উপরে, মানে অবজেক্টকে স্পর্শ না করে কোনো কিছু উপরে বোঝাতে অ্যাবোবের ব্যবহার হয়। যেমন এই যে আমি এখন ক্লাস নিচ্ছি, ঠিক আমার মাথার সোজা উপরে একটা কারেন্টের বাল্ব আছে, একটা লাইট আছে দেয়ালে অলের সাথে লাগানো। এখানে আমি কম্পেয়ার করছি আমার মাথার সঙ্গে, ঠিক আছে, আমার মাথার সোজা উপরে আছে, বাট মাথাকে টাচ করে নেই, অনেকটা সেপারেট দূরত্বে আছে। এই জায়গাটাতে আমি বলতে পারি দ্য লাইট ইজ অ্যাবভ মাই হেড। আমার মাথার উপর একটা সিলিং ফ্যান আছে এবং সেটা স্থির অবস্থায় আছে। দ্য সিলিং ফ্যান ইজ অ্যাবভ মাই হেড। বা একটা এয়ার কন্ডিশন আছে, দ্য এয়ার কন্ডিশন ইজ অ্যাবভ মাই হেড। অর্থাৎ অবজেক্ট, এখানে আমার মাথা, অবজেক্টকে স্পর্শ না করে উপরে স্থির অবস্থায় কোনো কিছু আছে, এটা মেনশন করার জন্য বা এটা বোঝানোর জন্য অ্যাবভ প্রেপোজিশনের ব্যবহার হয়। ওভারের ব্যবহারটা কোথায় হয়? চলমান বস্তু, অর্থাৎ অবজেক্টকে স্পর্শ না করে উপরে চলমান কোনো কিছু থাকলে ওভারের ব্যবহার হয়। দ্য প্লেন ইজ গোয়িং ওভার দ্য ল্যান্ড।
প্লেনটা এইমাত্র মাটির উপর দিয়ে উড়ে চলে যাচ্ছে। এখানে অবজেক্ট কি? ল্যান্ড। ল্যান্ডের উপর দিয়ে ল্যান্ডকে স্পর্শ না করে একটা গতিশীল অবস্থায় প্লেনটা যাচ্ছে। এখানে ওভারের ব্যবহার হয়। দ্য বার্ডস আর ফ্লাইং ওভার দ্য ট্রি। পাখিগুলো আকাশে উঠতেছে ওভার দ্য ট্রি, অর্থাৎ একটা গাছের উপরে, গাছকে স্পর্শ না করে গাছের উপর দিয়ে কিছু পাখি উড়ে চলে যাচ্ছে। তো এইভাবে অবজেক্টকে স্পর্শ না করে উপরে চলমান অবস্থা বোঝাতে ওভার প্রেপোজিশনের ব্যবহার হয়ে থাকে। তাহলে আমি আবারও বলছি, যারা ক্রিকেট খেলা দেখবেন, বিভিন্ন কমেন্ট্রিতে একটা ব্যাটসম্যান যখন সিক্স মারে, তখন ওই ওই বলটা বাউন্ডারির উপর দিয়ে গ্যালারিতে গিয়ে পড়ে। দেখবেন কমেন্ট্রিতে বলে লফটেড সিক্স ওভার দ্য বাউন্ডারি। কারণ কি? ওই বলটা গ্রাউন্ডকে স্পর্শ না করে উপর দিয়ে গতিশীল অবস্থায়, চলমান অবস্থায় যাচ্ছে, সো ওভার দ্য বাউন্ডারি। তাহলে আমি কি বললাম? অন, অ্যাবোভ অ্যান্ড ওভার, তিনটা ওয়ার্ডেরই একটা কমন মিনিং হচ্ছে উপরে। যেমন আমার কাছে এই ফোনটা আছে, কথাটা একটু মনোযোগ দিয়ে বোঝেন। এখন আমার এই যে মোবাইল, আমি এই মাথার উপর রাখলাম, আমি বলতে পারি দ্য মোবাইল ইজ অন মাই হেড। বাট যদি এটা এইরকম জায়গায় স্থির অবস্থায় থাকে, অর্থাৎ মাথা থেকে কিছুটা সেপারেট দূরত্বে আছে, সো আই ক্যান সে দ্যাট দ্য মোবাইল ইজ অ্যাবোভ মাই হেড। এখানে কম্পেয়ার করছে আমার হেডের সঙ্গে। আমার হেড এবং মোবাইল কিন্তু অনেকটা সেপারেট দূরত্বে এবং স্থির অবস্থায় আছে। তো দ্য মোবাইল ইজ অ্যাবোভ মাই হেড। বাট এটা যদি এরকম দৌড়াতে থাকে মাথার উপর দিয়ে, আই ক্যান সে দ্যাট দ্য মোবাইল ইজ ওভার মাই হেড, দ্য মোবাইল ইজ গোয়িং ওভার মাই হেড। ঠিক আছে? সো অন, অ্যাবোভ অ্যান্ড ওভারের এই পার্থক্যটা আপনাদেরকে বুঝতে হবে। তিনটা ওয়ার্ডেরই মিনিং হচ্ছে উপরে। হ্যাভ ইউ আন্ডারস্টুড হোয়াট আই হ্যাভ সেইড? আপনারা কি বুঝতে পেরেছেন আমি কি বললাম? কথাগুলো কি বোঝা যায়? নিতে পারেন? ক্লিয়ার শোনা যায় আমার কথা? হ্যাঁ। जी जी सर सर सुन रहा है ওকে। जी सर सुन रहा है ওকে। কিন্তু নেটের প্রবলেম নেটের প্রবলেম আপনার ওইখানে হচ্ছে, ঠিক করে নিন। দেখেন এরপর, হচ্ছে আন্ডার। আন্ডার মানে নিচে, বিলো এর মানেও নিচে। পার্থক্যটা হচ্ছে আন্ডার মূলত কোনো কিছু কাভার করে থাকে একটা বিষয়কে, এখানে আন্ডারের ব্যবহার হয়। আর বিলো হচ্ছে ওইভাবে কাভার করে না, সিম্পলি নিচে বোঝাতে বিলো প্রেপোজিশনের ব্যবহার হয়। মনে করেন আমি এখন ক্লাস নিচ্ছি, এখন আমার টেবিলের নিচে একটা বিড়াল আছে, এবং ওই বিড়ালটাকে টেবিলটা সম্পূর্ণ কাভার করে ফেলছে। মনে করেন আমি উপর থেকে বিড়ালটাকে সোজা তাকালে দেখতে পারতেছি না, সো আই ক্যান সে দ্যাট দ্য খ্যাট ইজ আন্ডার দ্য টেবল। বাট আমি যদি উপর থেকে, টেবিলের নিচে বিড়াল আছে সেটাকে আমি যদি দেখতে পারি, বিড়ালটা একদম টেবিলের সোজা নিচেই নেই, একটু দূরে আছে বা একটা সাইডে আছে, যেটা আমার এখান থেকে দেখা যাচ্ছে, তো আই ক্যান সে দ্যাট দ্য খ্যাট ইজ বিলো দ্য টেবল। সো এই হচ্ছে মেইনলি এখানে পার্থক্য। বাহাইন্ড মানে পিছনে, বিয়ন্ড, মানে নির্দিষ্ট সময় পর, কল্পনার বাহিরে, সামর্থ্যের বাহিরে বোঝাতে বিয়ন্ড প্রেপোজিশনের ব্যবহার হয়। এটা অনেকেই জানি না আমরা, এটা প্রেপোজিশন, এটা অনেকেই আনফ্যামিলিয়ার। জিনিসটা কেমন জানেন? মনে করেন প্র্যাকটিক্যালি বুঝবেন, আমরা যে কোনো কিছু শিখতে গেলে প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে শিখবো, প্র্যাকটিক্যালি যে কোনো বিষয়কে নেওয়ার বা বোঝার চেষ্টা করব। বিয়ন্ডটা হচ্ছে, মনে করেন আপনি একটা বাইক কিনবেন, এখন আপনি শোরুমে গেলেন, ইয়ামাহার শোরুমে, আপনি আহ R15 কিনবেন ভার্সন 3। মনে করেন তার দাম 4.5 লাখ টাকা। কথাটা মনোযোগ দিয়ে বুঝবেন। কিন্তু ওই ওই শোরুমে গিয়ে আপনার আরেকটা বাইক পছন্দ হলো, MT-15 ভার্সন 2, যার দাম আপনার 5,25,000 টাকা। এখন ওইটা আপনার এখন কিনতে মন চাচ্ছে, বাট ওইটার যে বাজেট, অত টাকা আপনার কাছে নেই। সো ইউ ক্যান সে দ্যাট দ্য প্রাইস অফ দিস বাইক, ইজ বিয়ন্ড অফ বিয়ন্ড অফ মাই বাজেট। অর্থাৎ এই বাইকের যে মূল্য, এই বাইকের যে দাম, এটার যে প্রাইস, সেটা আমার বাজেটের বাইরে, আমার সাধ্যের বাইরে, আমার সীমার বাইরে, অর্থাৎ আমার কাছে অত টাকা নেই। সো এই জায়গাটাতে বিয়ন্ড প্রিপোজিশনের ব্যবহারটা হয়। ঠিক আছে? কল্পনার বাইরে, সামর্থ্যের বাইরে। অর্থাৎ আপনি একটা পোশাক কিনতে গেছেন, একটা ড্রেস, যে এমন একটা ড্রেস আপনার পছন্দ হয়েছে দোকানে, যেটা কেনার টাকা আপনার কাছে এখন নেই। So you can say that the price of this dress is beyond of my budget. So এখানে বিয়ন্ড প্রিপোজিশনের মেইন ব্যবহারটা হয়। এরপর দেখেন ইনটু, প্রবেশ বা গতিশীল অবস্থা, রূপ পরিবর্তিত হওয়া বা দলে দলে ভাগ হওয়া বোঝাতে
ইনটু প্রেপোজিশনের ব্যবহার হয়, প্রবেশ বা গতিশীল। এইটা কি জানেন? বাইরে থেকে ভিতরে কোনো কিছু ঢুকতেছে, কোনো কিছু অ্যাক্সেস করতেছে। দ্য বয় এন্টার্ড ইনটু দ্য রুম, ছেলেটা রুমে প্রবেশ করলো, বাইরে থেকে একটা ছেলে হঠাৎ করে রুমের ভিতরে এসে প্রবেশ করলো। সো ইউ ক্যান সে দ্যাট দ্য বয় এন্টার্ড ইনটু দ্য রুম, ছেলেটা রুমে প্রবেশ করলো। এখানে মূলত ইনটু প্রেপোজিশনের ব্যবহার হয়। ডোন্ট গেট ইনটু রানিং ট্রেন, চলন্ত ট্রেনে উঠো না। একটা ট্রেন চলতেছে, সেটার ভিতরে তুমি উঠতে যেও না। মনে করেন আপনি একটা ট্রেনের টিকিট কাটছেন, এখন টাইমলি আসতে পারেননি স্টেশনে, ট্রেনটা কেবল ছেড়ে দিছে, এরকম সময় আপনি পৌঁছাইছেন, এখন আস্তে আস্তে চলা শুরু করছে, এইরকম টাইমে আপনি দৌড়াই গিয়ে সেখানে উঠতে যাচ্ছেন। অর্থাৎ আপনি বাইরে আছেন, আপনি কোথায় যাচ্ছেন? ট্রেনে উঠতে। এই যে বাইরে থেকে ভিতরে গতিশীল একটা অবস্থায় অ্যাক্সেস করা, প্রবেশ করা, এই জায়গাটাতে মূলত ইনটু প্রেপোজিশনের ব্যবহার হয়। এছাড়া রূপ পরিবর্তিত হওয়া বা দলে দলে ভাগ হওয়া, এইটা মানে কি জানেন? এটা হচ্ছে ডিভাইড করা, বিভক্ত করা অর্থেও এই ইনটু প্রেপোজিশনের ব্যবহার হয়। ডিভাইড করা বা বিভক্ত করা মানে কি? ভাগ হয়ে যাওয়া। মানেটা হচ্ছে, কথাটা একটু মনোযোগ দিয়ে বোঝেন, ভাগ হয়ে যাওয়া এর মানেটা হচ্ছে আহ মনে করেন বাংলাদেশের একটা রাজনৈতিক দল আছে, জাতীয় পার্টি, হুসাইন মোহাম্মদ এরশাদের দল, যারা পলিটিক্স বোঝেন চিনবেন। এই দলটা এখন তিনটা ভাগে বিভক্ত। একটা একটা অপারেট করে জিএম কাদের, ওনার ভাই। আবার ওনার দুইটা ওয়াইফ আছে, রওশন আরা এরশাদ, বিদিশা এরশাদ, এই দুইজনের আর দুইটা আলাদা দল। তো এটা এখন তিনটা ভাগে বিভক্ত হয়ে গেছে। এখন আপনি যদি বলেন যে জাতীয় পার্টি তিনটা ভাগে বিভক্ত হয়ে গেছে, এই কথাটা আপনি ইংলিশে কিভাবে বলবেন জানেন? কারেক্ট প্রেপোজিশনের ব্যবহার করে। দেখেন, জাতীয় পার্টি হ্যাজ বিন ডিভাইডেড, ডিআইভিআইডিইডি, ইনটু, এই দেখেন, ইনটু থ্রি, THR, থ্রি পার্টস বা থ্রি GROUPS গ্রুপস। সো জাতীয় পার্টি হ্যাজ বিন ডিভাইডেড ইনটু থ্রি গ্রুপস, জাতীয় পার্টি তিনটা গ্রুপে বিভক্ত হয়েছে, তিনটা গ্রুপে ভাগ হয়ে গেছে। সেই যে রূপ পরিবর্তিত হওয়া বা দলে দলে ভাগ হওয়া, এই জায়গাটাতে ইনটু প্রেপোজিশনের ব্যবহার হয়। আরেকটা কি বললাম? বাইরে থেকে ভিতরে কিছু আসতেছে, ঢুকতেছে, প্রবেশ বা গতিশীল অবস্থা, এইখানে ইনটু প্রেপোজিশনের ব্যবহার হয়। এরপর হচ্ছে উইথ, কোনো কিছুর সাথে বোঝাতে উইথ প্রিপজিশনের ব্যবহার হয়। আই রাইট উইথ দিস পেন, আমি কলম দিয়ে লিখি। বাই, অন্যের দ্বারা নির্দিষ্ট সময় পর নির্দেশ একটি বস্তুকে আরেকটি বস্তুর পাশে বোঝাতে, হি স্যাট বাই মি, সে আমার পাশে বসেছিল। দ্য টেবল ইজ 4 ফিট বাই 2 ফিট। হ্যাঁ, এই পরিমাণ করতেও বাই এর ব্যবহার হয়। এটার উপর ডিটেলস আছে, দেওয়া আছে, আমি নিচে থেকে দেখাচ্ছি। এখানে যেটা মেইনলি বলার সেগুলো একটু বলে যাই আগে, তাহলে সুবিধা হবে। এরপর দেখেন, ডিউরিং, কোনো সময় ধরে বা নির্দিষ্ট মুহূর্ত বোঝানোর জন্য ব্যবহৃত হয়। ফর মানে জন্য বা কারণ, এটা চতুর্থী বিভক্তি। এই প্রেপোজিশন গুলো কিন্তু মেইনলি অন কাইন্ডস অফ বিভক্তির কাজ করে। ঠিক আছে? আহ আমি তোমার জন্য কিছু করতে চাই, আই উড লাইক টু ডু সামথিং ফর ইউ। এই ব্যাগটা চামড়ার তৈরি, দিস ব্যাগ ইজ মেড অফ লেদার। হ্যাঁ। সো সরি, এটা তো অপের ব্যবহার। তো এই ফরের যে ব্যবহারের কথা বলছি, তারা ভ্রমণের জন্য নেপালে গিয়েছিল, দে ওয়েন্ট টু নেপাল ফর ট্যুর। সো এই যে ফর মানে কি? জন্য। জাস্ট আমি দেখাচ্ছি। এরপর দেখেন, এখানে দুটো প্রেপোজিশন আছে, একটা হচ্ছে ও ডাবল এফ, অফ, আর একটা হচ্ছে ও এফ, অফ। এই দুটো প্রেপোজিশনের পার্থক্য হচ্ছে, এই ও এফ, অফ, এর মানে এর, র, অর্থাৎ ষষ্ঠী বিভক্তি, কারো অধিকারে কোনো কিছু, কারো মালিকানায় কোনো কিছু বোঝানোর জন্য এই অফের ব্যবহার হয়। আর এই যে ও ডাবল এফ, অফ, এর মানে বন্ধ করো। আমরা বলি না, দরজাটা বন্ধ করো, মোবাইলটা অফ করো, ক্লোজ করো। তো এই এই অফ করা মানে হচ্ছে ও ডাবল এফ, বিচ্ছিন্ন অর্থে, মূল্য ছাড় অর্থে, কোনো কিছু থেকে পড়ে যাওয়া অর্থে, অর্থাৎ স্টপ করা অর্থে এই ও ডাবল এফ, অফ এর ব্যবহার হয়। আর ও এফ, অফ মানে হচ্ছে এর, ওই যেটা বললাম, এই ব্যাগটা চামড়ার তৈরি, দিস ব্যাগ ইজ মেড অফ লেদার। হ্যাঁ, আমি ইংরেজি গ্রামারের সবকিছু জানি, আই নো এভরিথিং অফ ইংলিশ গ্রামার, ইংলিশ গ্রামার অফ ইংলিশ গ্রামার, ইংলিশ গ্রামারের, র, এই যে এ, র, এর। ঠিক আছে? এরপর উইথ, সরি, আপন, উইদিন, উইদাউট, ফ্রম। হ্যাঁ, এগুলো এগুলো আর অতটা ইম্পর্টেন্ট কিছু না। যেমন আপন কোনো ব্যক্তির উপর বোঝাতে, উইদিন হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝাতে। মানে কেমন জানেন? একটু দেখাই দেই তাহলে ভালো হয়। যেমন মনে করেন, ওই যে একটা প্রিপজিশনের ব্যবহার দেখাইছি না, টুয়ার্ডস, অনির্দিষ্ট, সার্টেন, আনসার্টেন একটা গন্তব্যে যাচ্ছেন। মনে করেন আপনার বাড়ি ভালো লাগছে না, আপনি বাইরে যাবেন, আপনার আম্মুকে বলছেন যে আমি একটু বাজারের দিকে যাচ্ছি। কথাটা ইংলিশে কি? যে আই অ্যাম গোয়িং, TOWARDS, আই এম গোয়িং, সরি, আই এম গোয়িং টুয়ার্ডস মার্কেট, অর্থাৎ আমি বাজারের দিকে যাচ্ছি, আই এম গোয়িং টুয়ার্ডস মার্কেট। এবার আপনি আবার আপনার মাকে বলছেন যে আমি 20 মিনিটের মধ্যে ফিরে আসব। কি বললেন? আমি 20 মিনিটের মধ্যে ফিরে আসব। অর্থাৎ আই উইল
কাম ব্যাক, আই উইল কাম ব্যাক কি হবে? উইদিন 20 মিনিটস, TWINTY 20 মিনিটস, MINUTES। কথাটা একটু বোঝেন। আই উইল কাম ব্যাক, আই উইল কাম ব্যাক উইদিন 20 মিনিটস। কথাটা একটু মনোযোগ দিয়ে বোঝেন। আই এম গোয়িং টুয়ার্ডস মার্কেট, আমি একটু বাজারের দিকে যাচ্ছি। আই উইল কাম ব্যাক উইদিন 20 মিনিটস, আমি 20 মিনিটের মধ্যে ফিরে আসবো। এই যে সার্টেইন টাইমের মধ্যে কোনো একটা কাজ কমপ্লিট করা, এইখানে মূলত উইদিন প্রিপোজিশন বসে, অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো একটা কাজ সম্পন্ন করা। উইদাউট মানে ছাড়া বা ব্যতীত, উই ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, অলসো ফিশ ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, রাইট? তো উইদাউট মানে কি? ছাড়া। ফ্রম মানে থেকে, হি কেম ফ্রম নেপাল, সে নেপাল থেকে এসেছিল। তো ফ্রম মানে হতে, থেকে, এরকম বোঝায়। তো এখন আমি যদি একটু এইগুলো দেখাই, এই নিচে যেগুলো আছে, অর্থাৎ ইউজ অফ প্রেপোজিশন। আচ্ছা, ও এখানে আরো দু একটা বিষয় বাকি থেকে গেছে, যেমন মনে করেন এই যে ওভার, এই ওভারের কিন্তু আরো কিছু ব্যবহার আছে, যেমন সমগ্র অর্থে, কর্তৃত্ব অর্থে, বা বিপরীত পাশে বোঝাতে ওভার বসে। এটা একটা পাওয়ারফুল প্রেপোজিশন। যেমন আমি যদি সমগ্র অর্থে, কেমন? আমি সারা বিশ্ব ভ্রমণ করব। ইংলিশটা কেমন জানেন? আই উইল ট্রাভেল, ট্রাভেল, আই উইল ট্রাভেল অল ওভার দ্য ওয়ার্ল্ড, আমি সারা বিশ্ব ভ্রমণ করব। আই উইল ট্রাভেল অল ওভার দ্য ওয়ার্ল্ড, আই উইল ট্রাভেল অল ওভার দ্য ওয়ার্ল্ড, আমি সারা বিশ্ব ভ্রমণ করব। কর্তৃত্ব আরোপ অর্থে, যেমন তারা আমার উপর অনেক নিয়ম চাপিয়ে দিয়েছে, নিয়ম জারি করেছে। দেখেন, দে, কেউ যদি আপনার উপরে কিছু রুলস দেয়, ঠিক আছে, সেটা আপনার বাবা মা হতে পারে বা অন্য যে কেউ আপনার উপরে কিছু রুলস দিচ্ছে। তো এই কথাটা আপনি এভাবে বলতে পারেন, দে ইম্পোজ, ইম্পোজ মানে আরোপ করা, জারি করা, IMPO। দে ইম্পোজ মেনি রুলস ওভার মি, ওভার মি, অর্থাৎ এখানে ওভারের ব্যবহার হয়, ওভার মি, আমার উপর। দে ইম্পোজ মেনি রুলস ওভার মি, কর্তৃত্বের অর্থে এখানে মূলত ওভারের ব্যবহার হয়। বিপরীত পাশে কেমন জানেন? মনে করেন আপনি একটা মানুষকে খুঁজতে গেলেন, তার নাম রহিম। তার প্রতিবেশীর কাছে যাই আপনি বলছেন, রহিম কোথায় বাস করে জানেন? হোয়ার ডাজ রহিম লিভ হিয়ার? ডু ইউ নো হোয়ার ডাজ রহিম লিভ হিয়ার? এখন মনে করেন রহিম আপনার প্রতিবেশী। আপনার বাড়ি যেখানে, আপনার বাড়ির সামনে একটা নদী আছে বা খাল আছে বা একটা ব্রিজ আছে, তার ওই পারে সেই রহিমদের বাড়ি। তো আপনি তাকে বলছেন যে রহিম লিভস ওভার দ্য রিভার, রহিম লিভস ওভার দ্য canal, রহিম লিভস ওভার দ্য রোড, ওভার দ্য ব্রিজ। সো এইভাবে অন্য দিকে, ওভার বিপরীত পাশে বোঝাতে আবার কিন্তু এই ওভার প্রিপোজিশনের ব্যবহার হয়। এরপর দেখেন, বোঝার চেষ্টা করেন, এইখানে প্রত্যেকটা প্রেপোজিশনে আবার ডিটেলস ইউজ দেওয়া আছে। বাট এইখানে যেটা আছে, বাংলা আছে, ইংলিশ আছে, এটার জন্য টিচারের হেল্প নেওয়া লাগে না। আপনারা এটা নিজেরা পড়লেই এটাকে কাভার করতে পারবেন বা ভালোভাবে ডেভেলপ করতে পারবেন। বাট মেইন বিষয়টা কি জানেন? আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন, বোঝার চেষ্টা করেন। আমি এটা করে কতজন ধরে রাখতে পারে বা কতজন এই বিষয়গুলো মনে রাখতে পারে? আপনারা যারা আমার প্রিভিয়াস ক্লাসগুলো করছেন, আপনারা জানেন আমি কিন্তু প্রচুর পরিমাণে প্র্যাকটিক্যাল প্যাসেজ অ্যানালাইসিস, প্র্যাকটিক্যাল রিডিং এর উপর আমি কিন্তু ফোকাস দেই, গুরুত্ব দেই। গত ক্লাসেও দিয়েছিলাম, দেখিয়েছিলাম। তো যারা পেইড কোর্সে আসবেন, আমি এগুলো আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই দিব, কাভার করে দিব। যারা ভর্তি হয়েছেন, অনেকেই আপনারা তো ভর্তি হয়েছেন, আপনারা পাবেন, এটা বুঝতে পারবেন। বাট যারা এই ফ্রি ক্লাসগুলো করছেন বা করে যাচ্ছেন, দেখেন এই প্রিপোজিশন একদিনে শেখা সম্ভব নয়, একদিনে শেখা জিনিস না। এবং এটা মুখস্থ করে ওইভাবে ধরেও রাখা যায় না। তো এটা শিখতে গেলে প্র্যাকটিক্যাল ওয়েতে ডে বাই ডে একটু একটু করে ডেভেলপমেন্টের মাধ্যমে হয়, এবং প্যাসেজ অ্যানালাইসিসের মাধ্যমে হয়। আমি একটা প্যাসেজ পড়াচ্ছি, সেখানে একটা প্রেপোজিশন পেলাম, তখন আমার স্টুডেন্টদেরকে আমি বুঝিয়ে দিতে পারি যে এখানে এই প্রেপোজিশন ব্যবহার কিন্তু এই কারণে। তো কোন কারণে, সেই কারণগুলো আগে আপনাকে এখান থেকে জানতে হবে। যেমন দেখেন, এই অ্যাটের কতগুলো ব্যবহার আছে, ইউজ অফ অ্যাট। ছোট স্থান, শহর বা জায়গার পূর্বে অ্যাট বসে, যেমন হি লিভস অ্যাট মিরপুর, হি লিভস অ্যাট নোয়াখালী। নির্দিষ্ট সময় বোঝাতে অ্যাট বসে, এগুলো মেইনলি যেগুলো আলোচনা করার আমি করে দিয়েছি অলরেডি, হ্যাঁ। আই গো টু স্কুল অ্যাট 9 AM, হি গোস টু ইউনিভার্সিটি অ্যাট 10 AM। দূরত্ব বোঝাতে অ্যাট বসে, ঢাকা ইজ অ্যাট 200 কিলোমিটার হিয়ার, আর সিলেট ইজ অ্যাট 100 কিলোমিটার ফ্রম হিয়ার, ঢাকা এখান থেকে 200 কিলোমিটার দূরে, সিলেট এখান থেকে 100 কিলোমিটার দূরে। এই জায়গাটাতে কিন্তু দূরত্ব বোঝাতে অ্যাট প্রেপোজিশন বসে। দামের পূর্বে অ্যাড বসে, যেমন পটেটো সেলস অ্যাট 50 টাকা পার কেজি, আলু প্রতি কেজি 50 টাকায় বিক্রি হয়। আপেল সেলস অ্যাট 150 টাকা পার কেজি। বয়স বোঝাতে অ্যাড বসে, হি পাস্ট এসএসসি অ্যাট 16, সে 16 সালে এসএসসি পাস করেছিল। হি পাস্ট এইচএসসি অ্যাট 18, সে 18 সালে এইচএসসি পাস করেছিল। এই জায়গাটাতে আপনার বয়স বোঝাতে অ্যাটের ব্যবহার হয়। তাহলে এখানে পাঁচটা ব্যবহার দেখলাম, কথাটা মনে রাখেন। একটা হচ্ছে ছোট শহর, স্থান বা জায়গার আগে অ্যাড বসে, সার্টেন টাইমের আগে অ্যাড বসে,
দূরত্ব ডেস্টিনেশন বোঝাতে অ্যাট বসে, দামের আগে অ্যাট বসে, বয়স বোঝাতে অ্যাট বসে। এখানে একটা ইন্টারেস্টিং হিন্ট আপনাদের দেই, সেটা হচ্ছে মোস্ট অফ দ্য টাইম এই অ্যাট প্রেপোজিশন নিউমেরিক ওয়ার্ড বা সংখ্যাবাচক শব্দের আগে বসে। অর্থাৎ এই প্রথমটা বাদে বাকি যেগুলো আছে এটা কিন্তু কোনো রুলস না বা কোনো নিয়ম না, আমি জাস্ট আমার জায়গা থেকে একটা হিন্ট আপনাদেরকে দিচ্ছি। যেমন দেখেন, 9টা, 10টা, 200, 100, 50, 150, 16, 18, এগুলো কি সংখ্যাবাচক শব্দ না? নিউমেরিক ওয়ার্ড না? তো এই অ্যাট প্রেপোজিশন মোস্ট অফ দ্য টাইম এরকম সংখ্যাবাচক শব্দ বা নিউমেরিক ওয়ার্ড এর পূর্বে বসে থাকে। এরপরে দেখেন, অন, কোনো কিছুর উপর সংলগ্ন বোঝাতে অন বসে, যেটা অবজেক্টকে স্পর্শ করে থাকে। যেমন কিপ দ্য মোবাইল অন দ্য টেবিল, মোবাইলটা টেবিলের উপর রাখো। অর্থাৎ অবজেক্টকে স্পর্শ করে উপরে বোঝালে অন প্রেপোজিশনের ব্যবহারটা আমার এই জায়গাটাতে হয়ে থাকে। ঠিক আছে, বার, দিন বা তারিখের পূর্বে অন বসে। আই ওয়েন্ট দেয়ার অন স্যাটারডে, হি উইল কাম হিয়ার অন 17 জুন। সেগুলো অলরেডি আমি আপনাদেরকে বলেছি বা ডিসক্রাইব করেছি। এইখানে অনের আরেকটা ব্যবহার হচ্ছে, নদীর তীর বোঝাতে অন প্রেপোজিশনের ব্যবহার হয়। অর্থাৎ ঢাকা ইজ অন দা বুড়িগঙ্গা, বাংলা অর্থটা কেমন জানেন? আবার বলছি, নদীর তীর, ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। খুলনা ইজ অন দা রূপসা, খুলনা রূপসা নদীর তীরে অবস্থিত। হ্যাঁ, বরিশাল ইজ অন দা কীর্তনখোলা, সিলেট ইজ অন দা সুরমা, চিটাগাং ইজ অন দা কর্ণফুলি। রাইট, উই ক্যান সে ইন দিস ওয়ে। নির্ভরতা বোঝাতে, কারোর প্রতি নির্ভর করা, উই লিভ অন রাইস, বাংলা অর্থটা এরকম, আমরা ভাত খেয়ে বেঁচে থাকি, ভাতের উপর নির্ভর করে বাঁচি। হি লিভস অন হিজ ফাদার, সে তার বাবার উপর নির্ভর করে বাঁচে। ফ্লোরের সংখ্যা বোঝাতে অন বসে, দ্য ব্যাংক ইজ অন দ্য 5th ফ্লোর, আওয়ার ক্লাস ইজ অন দ্য 3rd ফ্লোর। আপনি নতুন একটা কলেজ বা নতুন একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন, আপনি জানেন না কোথায় ক্লাস, আপনার এক ক্লাসমেটকে আপনি জিজ্ঞাসা করছেন, ক্যান ইউ প্লিজ টেল মি, কুড ইউ প্লিজ টেল মি হোয়ার ইজ আওয়ার ক্লাস? সে আপনাকে ফিডব্যাক দিচ্ছে যে আওয়ার ক্লাস ইজ অন দ্য 3rd ফ্লোর, আওয়ার ক্লাস ইজ অন দ্য 3rd ফ্লোর। সো এখানে এইভাবে অনের ব্যবহারটা হয়। ইন, এটাও কিন্তু একটা পাওয়ারফুল প্রেপোজিশন। কি বলছি, বড় স্থানের আগে ইন বসে, আই লিভ ইন বাংলাদেশ, আই লিভ ইন ইন্ডিয়া। আর যদি দুইটা জায়গার কম্পেয়ার করা থাকে, বড়টার আগে ইন, ছোটটার আগে অ্যাট, অর্থাৎ আই লিভ অ্যাট ঢাকা ইন বাংলাদেশ। ঠিক আছে, বাংলাদেশ বড় হওয়ায়, বড় জায়গা হওয়ায় তার আগে ইন বসছে, এবং ঢাকা ছোট হয় অ্যাট। এরপর কি বলছিলাম, যে কোনো বিষয় বা ভাষা বোঝালে, এগুলো অলরেডি দেখিয়েছি কিন্তু আমি। হ্যাঁ, আই রোট এ পোয়েম ইন বেঙ্গলি, আমি বাংলায় একটা কবিতা লিখেছিলাম। আই এম স্টাডিং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়তেছি, যে ইন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। সময়ের ক্ষেত্রে বছর বা মাসের পূর্বে ইন বসে। আই ওয়াজ বর্ন ইন 1980, হি ওয়াজ বর্ন ইন 2001, আমি 1980 সালে জন্মগ্রহণ করেছিলাম, সে 2001 সালে জন্মগ্রহণ করেছিল। পেশার পূর্বে অন বসে। হি জয়েন্ট ইন নেভি, সে নেভিতে জয়েন করেছিল। আই জয়েন ইন বাংলাদেশ আর্মি, আমি বাংলাদেশ আর্মিতে জয়েন করেছিলাম। ঠিক আছে, অর্থাৎ প্রফেশন বা পেশা, হোয়াটস ইউর প্রফেশন, আই অ্যাম ইন দ্যাট পজিশন। অর্থাৎ যে কোনো একটা পজিশন, আপনার যে পেশা, আপনার যে প্রফেশন, সেটার নাম কিন্তু আপনি এখানে শেয়ার করতে পারেন বা মেনশন করতে পারেন। অবস্থা বোঝাতে ইন বসে। হি ইজ ইন হ্যাপি মুড, আই এম ইন স্যাড মুড। আমরা বলি না, সে প্রেমে পড়েছে, তার মনে প্রেম প্রেম ভাব জেগেছে। হি ফলস ইন লাভ, অর্থাৎ ফল ইন, কোনোটাই নিমগ্ন হওয়া, প্রেমে পড়া। এই অর্থাৎ এরকম একটা মুড বা অবস্থাকে ইন্ডিকেট করতে, প্রকাশ করতে ইন প্রেপোজিশনে ব্যবহার হয়। কোনো স্থানে আসা এবং যাওয়া বোঝালে ওই স্থানের পূর্বে টু বসে। হি কামস টু হিয়ার, দে গো টু ইউনিভার্সিটি। ব্যক্তির কাছে বোঝাতে টু বসে। হি কামস টু মি, সে আমার কাছে আসে। দে গো টু ইউনিভার্সিটি, তারা ইউনিভার্সিটিতে যায়। অনুসারে বোঝাতে টু বসে। আই ওয়ার্ক অ্যাকর্ডিং টু রুল, এই অ্যাকর্ডিং টু এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, মানে নির্দিষ্ট কিছু ওয়ার্ডের সাথে নির্দিষ্ট কিছু প্রেপোজিশন বসলে এবং সেখানে নির্দিষ্ট একটা মিনিং দিলে সেইটাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন বলে। এগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে, আমাদেরকে অনেক টাইম, অনেক সময় মুখস্থ করতে হয়। আমার কাছে এর অনেকগুলো ইয়ে আছে, কপি ফাইল আছে। সো আই ওয়াক অ্যাকর্ডিং টু রুল এভরি মর্নিং, আমি প্রতিদিন রুল অনুসারে হাঁটি। সীমানার বাহিরে বোঝাতে টু বসে। সাউথ কোরিয়া ইজ টু দ্য ইস্ট অফ আওয়ার কান্ট্রি, সাউথ কোরিয়া আমাদের দেশ থেকে পূর্ব দিকে। মায়ানমার ইজ টু দ্য সাউথ অফ আওয়ার কান্ট্রি, মায়ানমার আমাদের দেশ থেকে দক্ষিণ দিকে। ইউজ অফ দেখেন, অধিকার বা মালিকানা বোঝাতে অফ প্রিপোজিশনের ব্যবহার হয়। দিস ইজ দ্য কার অফ মিস্টার আজাদ, এটা মিস্টার আজাদের কার। দিস ইজ দ্য ফোন অফ মি, এটা আমার ফোন। মানে অফ মানে কি এর, মিস্টার আজাদ অফ মিস্টার আজাদ, আজাদের। মি অফ মি, আমার। দ্য ব্রিফ কেস ইজ মেড অফ লেদার, এই ব্রিফ কেসটা চামড়ার তৈরি। লেদার মানে চামড়া, অফ লেদার চামড়ার, র, হ্যাঁ এ র। দ্য হাউস ইজ মেড অফ উড, এইবার এটা কাঠের তৈরি। উড মানে কাঠ, অফ উড মানে কাঠের। কারণ বোঝাতে অফ বসে। দ্য ম্যান ডাইড অফ ক্যান্সার, হি ডাইড
ডাইড অফ করোনা ভাইরাস, সে ক্যান্সারে মারা গেছে, সে করোনা ভাইরাসে মারা গেছে। সম্পর্ক বোঝাতে অফ বসে, আই নো এভরিথিং অফ ইট, আমি এটার সম্পর্কে সবকিছু জানি। হি নোজ এভরিথিং অফ ইংলিশ গ্রামার, সে ইংরেজি গ্রামারের সবকিছু জানে। দেখেন এগুলো বাংলা দেওয়া আছে, ইংলিশ দেওয়া আছে, এগুলো আপনারা নিজেরাই পারবেন। এটা করার জন্য টিচারের হেল্প নেওয়া লাগে না, জাস্ট একটু টাইম নিয়ে, একটু সময় মেনটেন করে যদি নিজেরা প্র্যাকটিস করতে পারেন, নিজেরা যদি এটা একটু শিখতে পারেন, এটা আপনাদের জন্যই ভালো। আপনারাই এখান থেকে ডেভেলপমেন্ট পাবেন, আপনারাই এখান থেকে অ্যাকচুয়াল বেনিফিটটা পাবেন। বাট এইভাবে গতানুগতিক ধারায় মুখস্থ করে আমি কখনোই আমার কোনো স্টুডেন্টকে পড়াই না। আমি সবসময় চেষ্টা করি প্র্যাকটিক্যাল জায়গাটা নিয়ে কথা বলার। অর্থাৎ যখন প্যাসেজ রিড আউট করি, 10টা প্যাসেজ আমি সলভ করব, সেখানে যত প্রিপোজিশন আছে আমি আপনাকে বুঝাই দিব, আর এইটা তার আগে একবার পড়ে নেবেন। আশা করি আমি প্রিপোজিশন নিয়ে কোনো সমস্যা থাকবে না। আগামীকাল থেকেই তো পেইড কোর্সের ক্লাস শুরু হবে। যারা একদম প্রথম থেকে ধারাবাহিকভাবে করতে চান, তারা আগামীকাল থেকেই জয়েন করবেন, তাহলে অনেক ভালোভাবে শিখতে পারবেন। দেখেন কোনো কিছু স্পর্শ না করে উপরে চলমান অবস্থা বোঝাতে ওভার বসে, দ্য প্লেন ইজ ওভার দ্য ফিল্ড, দ্য বার্ড ইজ ওভার দ্য ফিল্ড অর ওভার দ্য ট্রি। এখানে ফিল্ডটা বলে, আমি যদি বলি দ্য বার্ড ইজ ওভার দ্য ট্রি, মাধ্যম বোঝাতে, যেমন হি টক্স ওভার ইমো, অর্থাৎ সে ইমোর মাধ্যমে কথা বলে। আই টক ওভার টেলিফোন, আমি টেলিফোনের মাধ্যমে কথা বলি। যেমন আমি আমাকে যদি কেউ বলে আপনি কিভাবে ক্লাস নেন, সো আই টেক ক্লাস ওভার গুগল মিট, আমি গুগল মিটের মাধ্যমে ক্লাস নেই, আই টেক ক্লাস ওভার গুগল মিট। বিপরীত পাশে বোঝাতে, ওই যেটা বলছিলাম, দে লিভ ওভার দ্য রোড, আই লিভ ওভার দ্য ব্রিজ। তারা রাস্তার ওই পারে বাস করে, আমি ব্রিজের ওই পারে বাস করি। হ্যাঁ, অধিক, অধিক বোঝাতে ওভার বসে, দে ওয়ার ইন ইন্ডিয়া ফর ওভার আ মান্থ, অধিক মানে কি মোর টাইম, অনেক বেশি সময়। আই ওয়াজ ইন আমেরিকা ফর ওভার আ ইয়ার, আমি 1 মাসেরও বেশি সময় ধরে আহ, ইন্ডিয়াতে ছিলাম, আমি 1 বছরেরও বেশি সময় ধরে আমেরিকাতে ছিলাম। ঠিক আছে। সমগ্র বা সারা বোঝাতে ওভার বসে, দে হ্যাভ ট্রাভেলড ওভার দ্য ওয়ার্ল্ড, তারা সারা বিশ্ব ভ্রমণ করেছে। আই উইল ট্রাভেল ওভার দ্য ওয়ার্ল্ড, আমি সারা বিশ্ব ভ্রমণ করব। অ্যাবভ, অ্যাবভ কি, সংযুক্ত না হয়ে উপরে স্থির অবস্থা বোঝায়, যেমন দ্য ফ্যান ইজ অ্যাবভ মাই হেড, ফ্যানটা আমার মাথার উপরে আছে, দ্য লাইট ইজ অ্যাবভ মাই হেড। আরেকটা ব্যবহার হচ্ছে লেভেল, অর্থাৎ মানকে ইন্ডিকেট করে। অর্থাৎ আই গট অ্যাবভ 90% মার্ক ইন ইংলিশ, আমি প্রায় 90% মার্ক পেয়েছি। হি গট অ্যাবভ 80% মার্ক ইন অল সাবজেক্ট, সে সকল সাবজেক্টে প্রায় 80% মার্ক পেয়েছে। এই জায়গাটাতে অ্যাবোভের ব্যবহার হয়। আর বিটুইন আর এমন, এটাও তো আমি আপনাদেরকে বললাম, দুইজন ব্যক্তির মধ্যে তুলনা বোঝাতে বিটুইন হয়, দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা বোঝাতে এমন হয়। অর্থাৎ আপেলটা রহিম এবং করিমের মধ্যে ভাগ করে দাও, ডিভাইড দ্য আপেল বিটুইন রহিম অ্যান্ড করিম। বাট যদি দুইয়ের অধিক বোঝান, ডিভাইড দ্য আপেল এমন রহিম করিম অ্যান্ড জসিম। ঠিক আছে। উইথ মানে সাথে, হি কেম উইথ মি, সে আমার সাথে গিয়েছিল, হি গোস উইথ হিম, সে তার সাথে যায়, এসেছিল, সে তার সাথে যায়। আই রাইট উইথ দিস পেন, আমি কলম দিয়ে লিখি। দেখেন ফর মানে জন্য, আই উড লাইক টু ডু সামথিং ফর ইউ, আমি তোমার জন্য কিছু করতে চাই। আই এম ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করছি। তাহলে ফর মানে জন্য। এছাড়া ফরের আরেকটা ব্যবহার হয় ওই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গুলোতে, দেখেন সময়ের আগে ধরে যাবত বা ব্যাপিয়া বোঝাতে, অর্থাৎ যদি পিরিয়ড অফ টাইম বোঝায়, তাহলে কিন্তু এই ফর প্রেপোজিশনের ব্যবহার হয়। যেমন হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর 4 আওয়ার্স, সে 4 ঘন্টা ধরে কাজ করছে। আই শ্যাল গো টু নেপাল ফর ট্যুর, আমি ট্যুরে গিয়েছিলাম, নেপালে গিয়েছিলাম ট্যুরের জন্য, ভ্রমণের জন্য। উই ওয়েন্ট টু জাপান ফর হায়ার এডুকেশন, আমরা জাপানে গিয়েছিলাম উচ্চ শিক্ষার জন্য। হ্যাঁ, মূল্য বোঝাতেও ফর বসে, আই বট আ মোবাইল, আই হ্যাভ বট আ মোবাইল ফর 1,000 টাকা, হি উইল বাই আ কম্পিউটার ফর 5,000 টাকা। ঠিক আছে। সো এইভাবে এই ব্যবহারগুলো হয়, আপনারা জাস্ট একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। সাহায্য অর্থ বোঝাতে ফর বসে, প্লিজ ডু দিস ফেভার ফর মি, আমার জন্য কিছু করো, প্লিজ ইউ ক্যান ডু সামথিং ফর মি, তুমি আমার জন্য কিছু করতে পারো। অর্থাৎ ফরের অ্যাকচুয়াল মানেটা হচ্ছে জন্য। পাশে বোঝাতে বাই বসে, শি স্যাট বাই মি, সে আমার পাশে বসেছিল। দে উইল গো দেয়ার বাই রোড, হ্যাঁ, হি অ্যাচিভড সাকসেস বাই হার্ড ওয়ার্ক বা হার্ড লেবার, সে কঠোর পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করেছিল। হি গোস টু ঢাকা বাই বাস। পরিমাপ বোঝাতেও বাই বসে, দ্য টেবল ইজ 2 ফিট বাই 4 ফিট, দ্য বেড ইজ 3 ফিট বাই 3 ফিট। পার্সেন্টেজ বা হার বোঝাতে বাই বসে, হি ইজ ইমপ্রুভিং ডে বাই ডে, আই এম ইমপ্রুভিং মান্থ বাই মান্থ। অর্থাৎ আপনাদেরকে আমি যেটা বলছি, এটা জাস্ট নিজেরা একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন, একটু নিজেরা করবেন। করলে আশা করি আপনি আপনাদের যে অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট, অ্যাকচুয়াল যে বেনিফিট, সেটা আপনি কাভার করতে পারবেন, আমি এতটুকু আপনাকে অ্যাসিওর করতে পারি। এর কারণটা হচ্ছে, দেখেন এখানে টিচারের হেল্প নেওয়া লাগে না, যা কিছু যতগুলোই দেখেন না কেন, আরো অল্প কয়েকটা আছে, সেখানে বাংলা দেওয়া আছে, ইংলিশ দেওয়া আছে। জাস্ট নিজের মতো করে একটু পড়ার চেষ্টা করবেন, এবং এটা পড়ার পর এখানে 30টা প্রেপোজিশনের ব্যবহার আছে, এবং এগুলো এক কথায় উত্তর লাস্টে যেগুলো আছে, এগুলোর থেকে আমি আলাদাভাবে এই
12টা প্রেপোজিশনকে আলাদাভাবে করেছি, এক জায়গায় করেছি, যেগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। অর্থাৎ ওই 30টার ভিতর থেকে যদি ওই 30টা আপনারা না পারেন, অ্যাটলিস্ট এই 12টা প্রিপোজিশন সম্পর্কেও একটা ক্লিয়ার কনসেপ্ট রাখেন, তাহলে আপনি আপনার এই জায়গাটাকে ডেভেলপ করতে পারবেন, ফ্রি হ্যান্ডে লিখতে পারবেন বা স্পিকিং করতে পারবেন। সেটা হচ্ছে অ্যাট, টু, ওয়ান, ইন, অফ, ফর, সিন্স, অ্যাবাউট, বিটুইন, অ্যামং, ফ্রম, উইথ, ওভার অ্যান্ড আন্ডার। জাস্ট এগুলো সম্পর্কেও যদি আপনার ক্লিয়ার একটা কনসেপ্ট থাকে, ভালো কিছু ডেভেলপ করতে পারবেন বা কাভার করতে পারবেন। এরপর দেখেন এখানে একটা এক্সারসাইজও আছে। যেমন আমি যদি এটা আপনাদেরকে একটু বলি, একটু নিজেরা করার চেষ্টা করেন, দেখেন পারবেন। আই উইল টেক আ ক্লাস ড্যাশ 10 p.m. তাহলে আমি কি বলছিলাম, যে সার্টেন টাইমের আগে অ্যাট প্রেপোজিশন বসে, অ্যাট 10 p.m. ড্যাশ মানডে, তাহলে ডে বা ডেটের আগে অন প্রেপোজিশন বসে। হি লিভস, সে বাস করে, ড্যাশ বাংলাদেশ ড্যাশ ঢাকা, তাহলে দেশের আগে ইন বসবে, ইন বাংলাদেশ অ্যাট ঢাকা, ছোট জায়গার আগে অ্যাট বসবে। ঢাকা ইজ ড্যাশ 20 কিলোমিটার, তাহলে এই যে নিউমেরিক ওয়ার্ড বা দূরত্ব বোঝাতে অ্যাট প্রেপোজিশনের ব্যবহার হয়। ঢাকা ইজ অ্যাট 20 কিলোমিটার, এরকম হবে তাই না? ঢাকা ইজ ড্যাশ দ্য বুড়িগঙ্গা, ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, নদীর তীর বোঝাতে অন প্রেপোজিশন বসে, ঢাকা ইজ অন দ্য বুড়িগঙ্গা, ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। সো এরকম অনেক এক্সারসাইজ আছে যেগুলো আমি দিব, আপনাদেরকে এক এক করে করতে হবে। এই পিডিএফ ফাইলটা আমি আপনাদেরকে পাঠিয়ে দিব, যারা ফ্রি ক্লাস করছেন প্রত্যেককেই পাঠিয়ে দিব। অনেক সুন্দরভাবে লেখা, সুন্দরভাবে অর্গানাইজ করা, সবকিছু সাজানো। পারলে নিজেরা আগে এগুলো একবার একটু পড়েন, দেখেন, বোঝেন, কনসেপ্ট নেন, তারপরে আমি এটা নিয়ে আরো কথা বলবো। এটা থাকবে, এটা একদিনে কাভার করার জিনিস না, একদিনে এটা শেষও হয় না। কিন্তু এখানে যা আছে, এটার জন্য টিচারের হেল্পও লাগে না, নিজের একটু ইফোর্ট দিতে হয়, একটু সময় দিতে হয়। তারপর কি করতে হয়, ওই যে এক্সারসাইজটা দেখালাম ওই রকম কিছু এক্সারসাইজ করতে হবে। এবং প্র্যাকটিক্যাল যখন প্যাসেজ অ্যানালাইসিস করব, তখন এগুলো নিয়ে একটু ভাবতে হবে। যখন একটা প্যাসেজের ভেতর প্রেপোজিশন দেখব, আমি আলোচনা করে দিব, আপনাদের বুঝাই দিব যে দেখো এখানে এই প্রেপোজিশনের ব্যবহারটা হয়েছে ঠিক এই কারণে। অর্থাৎ এইভাবে একটু নিজেরা এই প্যাসেজটাকে পড়বেন প্রেপোজিশনের। আমার কথা বুঝতে পারছেন? যারা এই ফ্রি ক্লাস করছেন আপনারা এখানে, সবাই তো আর পেইড কোর্সে আসবেন না, আমি পিডিএফ পাঠিয়ে দিব। দিলে নিজেরা একটু এটা করবেন, করার চেষ্টা করবেন। দেখবেন এখান থেকে অ্যাকচুয়াল একটা ডেভেলপমেন্ট বা প্রিপোজিশনের ব্যবহার নিয়ে সমস্যা থাকবে না। এটা অনেক সুন্দরভাবে অর্গানাইজ করা। আমি কনভারসেশন দেখাবো, প্লাস রিডিং প্যাসেজ নিয়ে কথা বলবো। তো এই প্যাসেজটা পড়লে, আমি আবারও বলছি, আমরা অনেকে ইংলিশে প্যাসেজ রিড আউট করতে পারি, বাট একটা সেন্টেন্সের অ্যাকচুয়াল অর্থ বের করতে পারি না। সেটা কিভাবে করতে হয়, এটা নিয়ে কথা বলবো। আর তার আগে আমি লাস্ট বারের মতো এটা জানিয়ে রাখি, এর পরে আর এইটা নিয়ে কথা বলবো না। কারণ আমরা আগামীকাল থেকেই পেইড কোর্সের ক্লাস আমি শুরু করতে যাচ্ছি, স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, পেইড কোর্সে অ্যাডও করে নিয়েছি। এখনো পর্যন্ত যারা ভর্তি হতে চান, আগামীকাল সন্ধ্যার ভিতরে ভর্তি হওয়ার চেষ্টা করবেন, যাতে করে রাত 9টা থেকে, অর্থাৎ একদম প্রথম থেকে করতে পারেন। অনেকে 2 দিন, 4 দিন, 5 দিন পর ক্লাস শুরু করে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ধারাবাহিকতা মেনটেন করে শিখতে হয়। 4-5 দিন পর শুরু করলে ওই ধারাবাহিকতাটা আপনি পাবেন না। যদি প্রথম থেকে করতে পারেন সেটাই সব থেকে ভালো হবে। যদি মনে হয় আপনার, এর আগে যে ক্লাসগুলো নিয়েছি, আমি অনেকগুলো ক্লাস নিয়েছি, আপনারা করেছেন দেখেছেন, অনেক লং টাইম ধরে নিয়েছি, যদি মনে হয় এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক বল হয়তো শিখতে পারবো, তারা পেইড কোর্সটা করতে পারেন। কারণ ফ্রিতে অ্যাকচুয়াল ডেভেলপমেন্টটা কখনোই হয় না। কারণ এটা সায়েন্স না বা ম্যাথ না, একটা টিচার পড়ালো, যত ভালো পড়াক না কেন, আপনি মনোযোগ দিয়ে শুনলেন। এই যে ক্লাস নিচ্ছে, এরকম হাজারটা ক্লাস করলেও কোনো কাজ হবে না যদি না আপনার ব্রেন দিয়ে আপনি আইডিয়া জেনারেট করেন, আপনি যদি টাস্ক সাবমিট না করেন, আপনার মুখ দিয়ে যদি কথা বের না করেন। বিকজ ইউ আর লার্নিং আ ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা শিখছেন। ভাষা শিখতে গেলে টু ওয়ে কমিউনিকেশন দরকার, অর্থাৎ আপনাকে কথা বলতে হবে, আপনাকে ফিডব্যাক দিতে হবে, আপনাকে স্পিকিং করতে হবে, আপনার ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট করতে হবে, অ্যাসাইনমেন্ট বা টাস্কগুলো সাবমিট করতে হবে। যে সুযোগটা আমার পেইড কোর্স স্টুডেন্ট পেয়ে থাকে, আমার অধীনে থেকে ধারাবাহিকতা মেনটেন করে, একটা ফর্মাল প্রসেস মেনটেন করে তারা এগোতে পারে। এবং বেসিক গ্রামার থেকে শুরু করে স্পোকেন ইংলিশ, রাইটিং, কনভারসেশন, ট্রান্সলেশন, প্রেজেন্টেশন, প্রত্যেকটা বিষয় নিয়ে আমি কথা বলবো। আমি আবারও বলছি, এই কোর্সটা এমনভাবে ডিজাইন করেছি, যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন এবং আপনাদের স্ব স্ব সেক্টরে কাজে লাগাতে পারবেন। সম্পূর্ণ ইংলিশ ল্যাঙ্গুয়েজটা 3 মাসের ভিতরে আপনি শিখতে পারবেন। আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার বা ইমিগ্রান্ট যারা প্রবাসী আছেন। ক্লাসের ডিউরেশন থাকবে 1 ঘন্টা, সপ্তাহে 4 দিন ক্লাস, রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্র, 3 মাসের কোর্স। এবং আমি এটাও বলছি, যদি রেগুলারিটি মেনটেন করেন, 2 মাসের ভিতরে এক্সপার্ট হতে পারবেন ইনশাল্লাহ। আমি সেভাবেই আমি আমার ফুল রেসপন্সিবিলিটি নিয়ে পড়াবো। বাট যদি 3 মাসের ভিতরে কাভার না হয়, ক্লাস মিস করে ফেলেন, পরবর্তী যে কোনো নতুন ব্যাচে পড়তে পারবেন, তার জন্য আলাদা কোনো কোর্স ফি দিতে হবে না। অর্থাৎ যত দিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হবেন, আপনি আমার সঙ্গে থাকতে পারবেন।
পারবেন এই 2,000 টাকার ভিতরে। টোটাল কোর্স ফি 2,000 টাকা, এটা কমপ্লিট থাকলে যে কোনো নতুন ব্যাচে পড়তে পারবেন। এবং 1,000 টাকা অ্যাডভান্স করে এখন ক্লাস শুরু করতে পারবেন, বাকি 1,000 টাকা পরবর্তী মাসে দিলেও হবে। প্রত্যেকটা ব্যাচে 30 জন করে স্টুডেন্ট থাকবে মেইন স্পোকেনের ব্যাচে। প্রত্যেকটা ব্যাচ এই সন্ধ্যা বা রাতে হয়, যাতে করে স্টুডেন্ট, চাকরিজীবী বা অন্য পেশার মানুষেরা সময় বের করে ক্লাসগুলো করতে পারেন। অর্থাৎ নতুন ব্যাচটা রাত 9টাতেই শুরু হবে। স্ক্রিন শেয়ার করে এভাবেই ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে আমি ক্লাসগুলো নিয়ে থাকি। যারা ফ্রি ক্লাস করছেন আপনাদের প্রত্যেকটা ক্লাসের রেকর্ড পিডিএফ ফাইল দিয়েছে, যারা পেইড কোর্সে আসবেন তারাও কিন্তু প্রত্যেকটা ক্লাসের রেকর্ড এবং পিডিএফ ফাইল পেয়ে যাবেন প্রিমিয়াম ক্লাসের। অর্থাৎ যদি কেউ কোনো ক্লাস মিস করেন পরবর্তীতে আবার দেখে নিতে পারবেন। এবং এই কোর্সটা যারা একদমই দুর্বল, যারা একদমই ইলিটারেট, যারা মনে করেন আমি ইংরেজি শিখতে চাই প্র্যাকটিক্যাল ওয়েতে, আনন্দের সাথে প্লেজারের সাথে একটা ভাষার মতো করে, তারা এটা শিখতে পারবেন। আমি একদম বেসিক থেকেই শুরু করবো। আগামীকাল থেকে যে ক্লাসটা হবে একদম শুরু থেকে, জিরো লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমি নিয়ে যাব, এবং প্রত্যেকটা অ্যাডভান্স লেভেলের বিষয়গুলোকেও আপনাদের সামনে আমি কাভার করে দিব, প্র্যাকটিক্যালি আমি দেখাবো। সো টোটাল ক্লাস থাকবে 70টা। 3 মাসের ভিতর 50টা ক্লাস কমপ্লিট হবে। এটা হচ্ছে মেইন কোর্স বা মেইন কন্টেন্টের ক্লাস। বাকি 20টা ক্লাস থাকবে প্র্যাকটিস ক্লাস। সেটা আপনার উপর ডিপেন্ড করবে, 50টা ক্লাসও লাগে না, 20-30টা ক্লাস করলেই ডেভেলপ করা যায় যদি সেইভাবে প্র্যাকটিস করতে পারেন। বাট আমি এখানে আনলিমিটেড ক্লাস রেখেছি, যাতে করে স্টুডেন্টরা না শিখে যেন না যায়, এখান থেকে শিখে যেতে হবে আপনাকে। এখানে কোর্সের প্ল্যানটা আমি বলছি, প্রথম 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, যাতে করে আপনার ইংরেজির ভিত্তিটা মজবুত হয়। অর্থাৎ আমি যদি শুধু স্পোকেন করাই, আমি যদি আপনাকে বলি যে এটা প্লাস এটা এরকম হয়, এই দিয়ে হাজারো সেন্টেন্স বা বাক্য তৈরি করতে পারবেন, তাহলে আমি যতটুকু করাবো ততটুকুর ভিতরেই আপনি সীমাবদ্ধ থাকবেন। যখনই নিজের মতো করে নতুন কিছু লিখতে যাবেন বা বলতে যাবেন, আপনি প্রবলেম ফেস করবেন, সেটা বলতে পারবেন না, কনফিউশন ফেস করবেন। বাট বেসিক গ্রামারটা জানা থাকলে, এটা বইয়ের ভাষার গ্রামার না, আমি আমার মতো করে শেখাবো, এটা যদি জানা থাকে, তাহলে আপনি প্র্যাকটিক্যালি ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবেন। অর্থাৎ আপনার ক্রিয়েটিভ পাওয়ারটা বাড়বে, ইনস্ট্যান্ট একটা প্রেজেন্টেশন দিতে পারবেন, একটা ভাইবা ফেস করতে পারবেন, সিভি, রিপোর্ট, ব্লগ, কম্পোজিশন, প্যারাগ্রাফ ফ্রি হ্যান্ডে লিখতে পারবেন কোনো গ্রামেটিক্যাল মিস্টেক ছাড়া। এরপর ধারাবাহিকভাবে প্রত্যেকটা ক্লাস আপনি পাবেন। আবারও বলছি, ইংলিশ শিখতে গেলে ধারাবাহিকতা মেনটেন করতে হয়। ইংলিশ ল্যাঙ্গুয়েজ একটা চেইন অফ কমান্ড মেনটেন করে। আপনি যদি এটা বুঝতে না পারেন আমি কোন জায়গা থেকে শুরু করব, কোথায় শেষ করব, কোন টপিকের সাথে কোন টপিক কানেক্টেড, কোনটার পর কোনটা পড়বো, অর্থাৎ আপনি ওয়ার্ড না পারলে সেন্টেন্স পারবেন না, যেটা আগেও বলছি, সেন্টেন্স না পারলে টেন্স পারবেন না, টেন্স না পারলে ভয়েস পারবেন না। এইটা যদি আপনি না বোঝেন, আপনি আজকে আমার কাছে ক্লাস করছেন, কালকে ইউটিউবে করবেন, পরের দিন হয়তো ফেসবুক পেজে একটা ক্লাস করবেন, এই বিভিন্ন জায়গা থেকে করতে থাকলে দিন মাস বছর যেতে থাকবে, আপনাকেও ইংরেজিটা শিখে যেতে হবে, শেষ নামাতে পারবে না। যদি সত্যিকার অর্থে শিখতে চান, ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে চান, অবশ্যই ধারাবাহিকতা মেনটেন করে একটা মেন্টরের অধীনে থেকে এগোতে হবে। তো এই 30টা স্পোকেন ক্লাস থেকে স্পিকিং এর যত রুলস রেগুলেশন যা কিছু আছে সব কাভার হবে। টেন্স, মডাল, সেমি মডাল, প্যাসিভ, আই মিন হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বাংলা, ইউ উইল বি এবল টু কনভার্ট ইট ইন ইংলিশ, ইউ উইল বি এবল টু ট্রান্সলেট ইট ইন ইংলিশ ইনস্ট্যান্টলি। এরপর 40 থেকে 50 নম্বর ক্লাসগুলো ধারাবাহিকতা মেনটেন করে ফ্রি হ্যান্ড রাইটিং এবং অ্যাডভান্স লেভেলের গ্রামারের উপর। তো 10টা মাস্টার্স রাইটিং ক্লাস থাকবে এখানে। রিটেন ইংলিশে যারা দুর্বল, যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন রাইটিং এর, যারা বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট, ইমেইল রাইটিং, ব্লগ রাইটিং, যারা ফ্রিল্যান্সার আছেন, গিগ তৈরি করতে পারেন না, ভালোভাবে লিখতে পারেন না, চ্যাটিং এর মাধ্যমে কমিউনিকেট করতে পারেন না, অর্থাৎ রাইটিংটাকে কিভাবে ডেভেলপ করা যায় বিভিন্ন কম্পোনেন্টের ব্যবহার করে, সেটা আমি এখানে আপনাদেরকে দেখাবো। অর্থাৎ এই কোর্সটার ভিতরে আপনি সবকিছু পাচ্ছেন। এখন একটা স্টুডেন্ট শিখে শুধু বসে থাকলে তো হবে না, এটা তো ভাষা কাজে লাগাতে হবে, প্র্যাকটিস করতে হবে। তার জন্য আমার ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকবে, সেখানে আপনারা যুক্ত হতে পারবেন। এবং আমার অধীনে থেকে আমি পড়াবো। প্রতিদিন এই ক্লাসে বসে একটা করে কনভার্সেশন প্র্যাকটিস, নিউজ পেপার ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশন ক্লাস থাকবে। সার্টেন টপিক থাকবে, স্যাম্পল কোশ্চেন থাকবে, অ্যান্সার থাকবে। গতকাল এটা বুঝিয়েছিলাম কিভাবে স্পিকিং বা প্রেজেন্টেশন নিয়ে থাকি। এবং গতকাল আপনাদের ক্লাস নেওয়ার পরেই একটা ক্লাস নিয়েছিলাম, এবং ওদেরকে দিয়েই পেইড কোর্সের ক্লাস ছিল, প্রেজেন্টেশন দেওয়া হয়েছিলাম, আপনাদেরকে দেখাবো সেটা। তো যেটা আমি আপনাদেরকে বলছি সেটা হচ্ছে, সার্টেন টপিক থাকবে, কোশ্চেন থাকবে, অ্যান্সার থাকবে। অ্যান্সারটা অ্যানালাইসিস করব যে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোথায় ফ্রেজ ক্লজ, কোন টেন্সে লেখা আছে, আপনি কিভাবে কথা বলবেন। কোশ্চেনগুলোর এগেনস্ট আপনি নিজের মতো করে একটা প্রেজেন্টেশন দিবেন, সেখানে ভুলটা হলে আমি ধরাই দিব। তো এইভাবে যদি প্র্যাকটিক্যালি করাতে থাকি, আপনি কেন পারবেন না? উইদিন 3 মান্থ ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। প্ল্যানটা কি বললাম? ফার্স্টে বেসিক গ্রামার, দেন স্পোকেন ইংলিশ, দেন রাইটিং, কনভারসেশন, ট্রান্সলেশন, প্রেজেন্টেশন। আপনি কেন পারবেন না আপনি বলেন, এবং আমি আমার ফুল ইফোর্ট দিয়ে ফুল রেসপন্সিবিলিটি নিয়ে পড়াই। যাদের আমার প্রতি বিশ্বাস আছে, ভরসা আছে, পজিটিভ মাইন্ডে নিতে পারেন, আসবেন। আমি এতটুকু বলতে পারি, আপনি ব্যর্থ হবেন না। আমার কাছে যারা আসে, যদি লাস্ট পর্যন্ত থাকে, সে এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হয়েই বের হয়। সেইভাবেই প্রত্যেকটা
ক্লাস আমি নিয়ে থাকি, প্রত্যেকটা বিষয় আমি পড়িয়ে থাকি। হ্যাঁ, হাজার হাজার স্টুডেন্টের দরকার নেই, আমার 10 জন থাকুক, 20 জন থাকুক, তারাই যেন এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হয়ে বের হতে পারে। এবং যারা আমার প্রিভিয়াস ক্লাসগুলো করছেন তারা জানেন আমি কতটা সময় নিয়ে, কতটা ডিটেলসে, কতটা লং টাইম ধরে আমি ক্লাসগুলো নিয়ে থাকি। বাট পেইড কোর্সের ক্লাস এইরকম 2 ঘন্টা 2.5 ঘন্টা হবে না, 1 ঘন্টায় নিব। অর্থাৎ আমি যতটুকু পড়াবো ততটুকুই যেন আপনি নিতে পারেন, বুঝতে পারেন, সেভাবেই পড়াবো, টেনশনের কোনো কারণ নেই। আর কোর্সের সার্টিফিকেট পাবেন, আমার লেখা এই বইটাও দিয়ে দিব, আপনাদের কাছে রাখবেন এবং রেগুলারিটি মেনটেন করে ক্লাসগুলো করবেন। আপনার একটা আইডেন্টিটি থাকবে যে আপনি আমার ব্যাচের স্টুডেন্ট, একটা আইডি কার্ডও আমি প্রোভাইড করব। অর্থাৎ আপনি অনলাইনে ক্লাস করছেন, নাম্বারটা হারিয়ে যেতে পারে বা ডিলিট হতে পারে, এই আইডেন্টিটি যদি আপনার কাছে রাখেন পরবর্তীতে যে কোনো নতুন ব্যাচে আপনি পড়তে পারবেন, কোনো টাকা পয়সা দিতে হবে না। সো একদম ফর্মাল ওয়েতে অফলাইনের একটা কোর্সের থেকেও বেটার কিছু পাবেন। 2,000 টাকা কোর্স ফি, যারা একবারে পারবেন না 1,000 টাকা অ্যাডভান্স করেও শুরু করতে পারবেন, বাকি 1,000 টাকা পরবর্তী মাসে দিলেও হবে। আজকে রাতের মধ্যে বা আগামীকাল সন্ধ্যার মধ্যে এই নাম্বারে টাকা সেন্ড মানি করে জানাবেন যারা পেইড কোর্স করতে চান প্রথম থেকে। যারা ইন্ডিয়া থেকে আছেন, আজকেও ইন্ডিয়া থেকে 2-3 জন ভর্তি হয়েছেন, যারা ইন্ডিয়া থেকে আসেন গুগল পে বা ফোন পে করে পেইড কোর্সের ক্লাস শুরু করতে পারবেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি গুগল পে বা ফোন পে নাম্বার আপনাদেরকে পাঠিয়ে দিলে সেখানে পে করে আপনারা ক্লাস করতে পারবেন। আর যারা বাংলাদেশ থেকে আসেন বা প্রবাসী যারা আছেন, বিকাশ বা নগদে আর আমার সাথে কথা বলতে হলে এই নাম্বারে ডিরেক্টলি কল করবেন, সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন যে কোনো প্রবলেম নিয়ে, যে কোনো সমস্যা নিয়ে বা ভর্তির বিষয়। ভর্তি জাস্ট সিম্পল, জাস্ট সেন্ড মানি করে লাস্ট ডিজিটটা জানাবেন, আমার এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে, অথবা একটা স্ক্রিনশট দিবেন, আমি আপনাকে পেইড কোর্সের প্রাইভেট গ্রুপে অ্যাড করে নিব। সেখানে আলাদা অ্যাসাইনমেন্ট সাবমিটের গ্রুপ থাকবে, আমাদের প্রাইভেট ফেসবুক গ্রুপ আছে, ল্যাঙ্গুয়েজ ক্লাবের একটা আলাদা গ্রুপ আছে, সব ফ্যাসিলিটিস সব কিছু পাবেন এবং অনেক ভালোভাবে ল্যাঙ্গুয়েজটাকে কভার করতে পারবেন। ইভেন ব্যাসে ক্লাস নেওয়ার পর অন টু অন প্রেজেন্টেশন বা সেশনও আমি নিয়ে থাকি, যেটা আপনাদেরকে এর আগে প্রিভিয়াস ক্লাসগুলোতেও আমি আপনাদেরকে যেটা দেখিয়েছিলাম। তো এটাও আপনারা করতে পারবেন বা দিতে পারবেন। অর্থাৎ এতটুকু বলতে পারি, প্র্যাকটিক্যাল ওয়েতে অনেক ভালোভাবে ল্যাঙ্গুয়েজটাকে আপনারা কাভার করতে পারবেন, আপনারা Okay, কমপ্লিট so করতে if পারবেন। you read any kind of এইভাবে discovery আপনার এই books, ক্লাসগুলো আমি নিয়ে থাকবো এবং আপনারা এটা 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 অনেক সুন্দরভাবেই ডেভেলপ করতে পারবেন, এতটুকু আমি বলতে পারি। কারণ আমি কোথাও গ্যাপ দেই না, আমি আমার ফুল ইফোর্ট দিয়েই দেখাই। এই পর্যন্ত যত স্টুডেন্ট পড়িয়েছি প্রত্যেকটা স্টুডেন্ট সাকসেসের সঙ্গে ডেভেলপ করতে পারছে, বের হতে পারছে, যদি ক্লাস মিস না করে, যদি লাস্ট পর্যন্ত থাকে আমার সাথে। তো এই হচ্ছে মেইন বিষয়। এরকম একটা আইডি কার্ডও আপনার থাকবে, যেটা আমি বারবার বললাম, আপনার একটা আইডেন্টিটি থাকবে যে আপনি আমার ব্যাচের স্টুডেন্ট। তো যারা ভর্তি হতে চান জানাবেন। আর আগামীকালকের পরে ফ্রি ক্লাস এতটা রেগুলারিটি মেনটেন করে হবে না, এই নাম্বারটা নিয়ে রাখবেন, ভর্তি হন বা না হন, যদি পরবর্তীতে কোনো কাজে লাগে, কোনো হেল্প লাগে, কোনো প্রবলেম ফেস করেন, কল দিবেন নির্দ্বিধায়, যে কোনো প্রবলেম নেই, ল্যাঙ্গুয়েজ এই ভাষার আমার সাথে কথা বলতে পারবেন বা যোগাযোগ করতে পারবেন। এটা হচ্ছে মেইন কথা। আপনাদের আর কোনো কথা থাকলে সেটা আমি পরে কথা বলছি, আমি এখন রিডিং নিয়ে কথা বলবো এবং কনভারসেশনটা একটু দেখাবো। তো নাম্বারগুলো আপনারা নিয়ে রাখতে পারেন, আমি স্ক্রিনটা শেয়ার করে রাখছি। আমি এখনই ওই রিডিং আর কনভারসেশন নিয়ে কথা বলবো, ওই জায়গাটার উপরে একটু ফোকাস করবেন সবাই, ওই জায়গাটার উপরে একটু প্রত্যেকে মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন। ওকে, আমি রিকোয়েস্ট টু অল অফ ইউ, জাস্ট ওয়েট আ মিনিট, আই এম গোইং টু শো ইউ। দেখেন, যারা প্যাসেজ রিডিং নিয়ে সমস্যা ফেস করেন বা ইংলিশে একটা প্যাসেজ পড়ার পর আপনি হয়তো ইংলিশ পড়তে পারছেন বাট বাংলাটা করতে পারছেন না, অর্থাৎ অ্যাকচুয়াল অর্থটা কি হবে বা সেন্টেন্সটা কোন টেন্সে লেখা, অ্যাকচুয়াল মিনিং বা সেন্স আমরা যারা বুঝতে পারি না, এটা কিভাবে বুঝতে হয়, এই জায়গাটা আমি আপনাদেরকে এখন একটু দেখাবো। তো সবাই একটু মনোযোগ দিয়ে এটা নেওয়ার চেষ্টা করবেন, বিষয়গুলোকে ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। এবং এখানে খুব সুন্দর একটা গল্প আছে, গল্পটা আমি পড়তেছি, আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন, এটা আপনাদেরও ভালো লাগবে এই গল্পটা শুনলে। ঠিক আছে, সবাই একটু মনোযোগের সাথে এটা শোনেন, দেখার চেষ্টা করেন। দেখেন, এখানে লেখা আছে ইংলিশ লাভ স্টোরি। এই রিডিং পড়লে এর বেনিফিটটা কি? এর বেনিফিটটা হচ্ছে এখান থেকে আপনার রিডিং স্পিডটা বাড়ে, ইনক্রিজ হয়, প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার হয়, নতুন ভোকাবুলারি থাকলে সেটার ডেভেলপমেন্ট আপনি পাবেন, একটা সেন্টেন্সের রাইটিং এর ফরমেশনটা আপনি বুঝতে পারবেন, কোথায় সাবজেক্ট বসে, কোথায় ভার্ব বসে, কোথায় ফ্রেজ অ্যান্ড ক্লজের ব্যবহার হয়। এই এই বিষয়গুলো আপনি বুঝতে পারবেন যদি এটা কাভার করেন, এই জায়গাটা কাভার করেন। আমার কথাটা একটু মনোযোগ দিন, একটু এটা মনোযোগ দিয়ে বোঝা দরকার। এরপরের যে বিষয়টা সেটা কি? সেটা হচ্ছে এই ধরনের প্যাসেজগুলো রিড আউট করতে পারলে, এই ধরনের প্যাসেজগুলো রিড আউট করতে পারলে এইখান থেকে একটা সামারি নিয়ে জাস্ট একটা জিস্ট অংশকে আপনি কিন্তু স্পিকিং এ কনভার্ট করতে পারেন। অর্থাৎ আপনি এই জায়গাটাকে স্পোকেন ইংলিশে
একটু ডিসক্রাইব করলেন, স্পিকিং করলেন যে এরকম একটা গল্প পড়ছিলাম, এটাতে এই ছিল। অর্থাৎ নিজের মতো করে স্পিকিং করা, এটা কিন্তু আমাদের করতে হয়। এই জায়গাটা করতে পারলে আমরা দ্রুত বিষয়গুলোকে ডেভেলপ করতে পারবো। তো একটু বোঝেন, আমি একটু দেখাচ্ছি এখানে। 10টা 14, ওইটা মিনিট। এখানে বলছে যে রাজু অ্যান্ড শোভন আর ভেরি গুড ফ্রেন্ডস ফ্রম দেয়ার স্কুল লাইফ। রাজু এবং শোভন তাদের স্কুল জীবন থেকে খুবই ভালো বন্ধু। মনোযোগ দেন, কি বলছে? রাজু এবং শোভন তাদের স্কুল জীবন থেকে, সাবজেক্ট হচ্ছে রাজু অ্যান্ড শোভন, আরটা হচ্ছে ভার্ব। অ্যামিজার থাকলেই আমরা মনে করি যে হয়তো সেটা ওইটাকে কি বলে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স। বাট না, এইখানে এই যে অ্যামিজার আপনারা দেখছেন, এটা এই আরটা এখানে মেইন ভার্ব। অর্থাৎ এই আর ছাড়া আর কোনো ভার্ব নেই, বি ভার্বের একটা সেন্টেন্স, তো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে? এবার বলছে নাও, এখন। এই নাও শব্দটা কি? একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ টাইম। ডেটা সাবজেক্ট, এখান থেকে সেন্টেন্সটা শুরু, দুটা ভার্ব। অর্থাৎ নাও দে ডু ডিফারেন্ট জবস ইন ডিফারেন্ট সেক্টর। এখন তারা ভিন্ন জায়গায় ভিন্ন চাকরি করে। টুডে, আজ, দে মিট ইচ আদার, তারা একে অন্যের সাথে দেখা করে। আফটার 3 ইয়ার্স, দে মিট মানে দেখা করা বা সাক্ষাৎ করা, ইজ আদার এটা কি জানেন? এটা বলে রেসিপ্রোকাল প্রোনাউন। আমাদের প্রোনাউনের 8 প্রকার ক্লাসিফিকেশন আছে, তার ভিতর রেসিপ্রোকাল প্রোনাউন নামের একটা প্রোনাউন আছে। দুইজনের মধ্যে সম্পর্ক বোঝাতে ইজ আদার বসে, দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে সম্পর্ক বোঝাতে অন অ্যানাদার বসে। দে আর ভেরি হ্যাপি টু মিট ইচ আদার আফটার আ লং পিরিয়ড, তারা খুবই খুশি একে অন্যের সাথে দেখা করতে পেরে বা মিট করতে পেরে অনেক দিন পর। আফটার সো মেনি টক্স, অর্থাৎ অনেক কথা বলার পর। রাজু সেইড উইথ আ স্মাইল, সে মানে বলা, এর পাস্ট ফর্ম সেইড। অর্থাৎ এই আফটার সো মেনি টক্স, এটা জাস্ট একটা ফ্রেজের অংশ, প্রতিটা সেন্টেন্সের সাবজেক্টের পরেই ভার্ব থাকে। রাজু সাবজেক্ট, সেই এটা এটা বলেছিল, অর্থাৎ রাজু বলেছিল উইথ আ স্মাইল অন হিজ ফেস, অর্থাৎ একটা হাসির সাথে, একটা হাসি নিয়ে। কোথায়? তার ফেসে, তার মুখে। হাউ ইজ রূপা, রূপা কেমন আছে? অর্থাৎ রাজু শোভনকে এই কথাটা বলছে। শোভন সেইড উইথ আ শাই, শাই মানে কি জানেন? একটা নিঃশ্বাস নেওয়া, একটা দীর্ঘ শ্বাস নিয়ে বলা। আই ডোন্ট নো, আমি জানি না। হাউ শি ইজ নাও, আই উইশ শি মে স্টে বেটার দেন আই, আমি চাই। উইশ মানে চাওয়া, হ্যাঁ, সে আমার চেয়ে ভালো থাকুক। বলছে হোয়াট আর ইউ সেইং, এটা বলছে কে? ওই রাজু। কাকে? শোভনকে। হোয়াট আর ইউ সেইং, কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর ইউ সেইং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বাংলা কি তাহলে? যে তুমি কি বলছো? ডিডেন্ট ইউ ম্যারি হার, পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। অর্থ কি তাহলে? তুমি তাকে বিয়ে করোনি। এটা কে বলছে? রাজু শোভনকে। দেখেন, আমরা অনেকেই প্যাসেজ পড়ি বাট অ্যাকচুয়াল অর্থটা বুঝি না, টেন্স আইডেন্টিফাই করতে পারি না। একটু বোঝার চেষ্টা করেন, কি বলছে? হোয়াট আর ইউ সেইং, তুমি কি বলছো? ডিডেন্ট ইউ ম্যারি হার, তুমি তাকে বিয়ে করোনি। বলছে আই অলওয়েজ লাইক টু, আমরা জানি লাইক মানে পছন্দ করা, তাই না? বাট লাইকের মানে কিন্তু শুধু পছন্দ করা না, লাইকের মানে চাওয়াও হয়। এই চাওয়া অর্থে অনেকগুলো ভার্বের ব্যবহার হয়। ওয়ান্ট মানে চাওয়া, উড লাইক টু মানে চাওয়া, এই লাইকের মানেও চাওয়া, উইশ মানে চাওয়া, হোপ মানে চাওয়া, ডিজায়ার মানেও চাওয়া, অনেকগুলো অর্থ আছে, এগুলোর উপর একটা ক্লাস আছে, দেখাবো। তো আই অলওয়েজ লাইক টু ম্যারি হার, আমি সবসময় তাকে বিয়ে করতে চেয়েছিলাম, বাট ফাইনালি শি ডিডেন্ট ম্যারি মি, কিন্তু অবশেষে সে আমাকে বিয়ে করেনি। ডিড নট ম্যারি, সে বিয়ে করেনি। আই কান্ট বিলিভ, বলছে আমি বিশ্বাস করতে পারছি না। শি সেইড মি সেভারাল টাইমস, সে আমাকে অনেকবার বলেছিল। শি লাভস ইউ মোর দ্যান এনিওন ইন দ্য ওয়ার্ল্ড, সে তোমাকে পৃথিবীর যে কারো চেয়ে বেশি ভালোবাসে। শি অলসো সেইড মি দিস টক্স 1000 টাইমস, সে কথা আমাকে 1000বার বলেছিল। শি অলসো সেইড মি, সে বলেছিল দিস টক্স, অর্থাৎ এই কথাগুলো 1000 টাইমস, 1000বার। ইট সিমস টু মি, এটা আমার কাছে মনে হয়। শি সেইড, সে বলেছিল দিস টক্স, এই কথাগুলো উইদাউট নোয়িং হোয়াট লাভ ইজ অর শি লাইড, অর্থাৎ না জেনে। উইদাউট নোয়িং মানে কি? না জেনে ভালোবাসা কি, অথবা সে মিথ্যা বলেছিল। অর শি লাই মানে মিথ্যা বলা, লাইট, ইডি, পাস্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, এবার দেখেন কি বলছে। হার ইনোসেন্ট লুকিং ফেস, জাস্ট নাউন ফ্রেজ, এতটুকু ধরেই সাবজেক্ট কিন্তু। অর্থাৎ তার নিরীহ চেহারাটা, গল্পটা বোঝেন, ভালো লাগবে। তার নিরীহ চেহারাটা ইজ স্টিল ফ্লটিং ইন ফ্রন্ট অফ মাই আইস, আমার চোখের সামনে এখনো ভাসছে। ইট ইজ হার্ড টু বিলিভ, এটা বিশ্বাস করা কঠিন। স্টিল ফ্লটিং, ইজ অক্সিলারি ভার্ব, ফ্লটিংটা মেইন ভার্ব, ভাসিতেছে। স্টিল শব্দটা একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব একটা সেন্টেন্সের যে কোনো জায়গায় বসতে পারে। আপনি বলতে পারেন স্টিল হার ইনোসেন্ট লুকিং ফেস ইজ ফ্লটিং, এই মাঝেও বসানো যায়, লাস্টেও বসানো যায়, শুরুতেও বসানো যায়। অ্যাডভার্ব কখনো সেন্টেন্সের মিনিং এর চেঞ্জ করতে পারে না, অর্থ একই থাকে।
এরপর কি বলছে যে ইট ইজ হার্ড টু বিলিভ, এটা বিশ্বাস করা কঠিন, অ্যান ইনোসেন্ট লুকিং গার্ল লাইক হার, অর্থাৎ তার মতো একটা নিরীহ মেয়ে, মেয়ে লাই মিথ্যা বলতে পারে। হ্যাঁ, শোভন সেইড আই বিলিভড হার, পাস্ট ইনডিফিনিট কিন্তু, বিলিভড দেখেন ইডি, বাংলা কি তাহলে? আমি তাকে বিশ্বাস করেছিলাম। আই ড্রেমড উইথ হার আ লট, আমি তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম। ড্রিম মানে দেখেন পাস্ট ফর্ম ড্রেমড। হ্যাঁ, বাট মাই ড্রিমস ডিডেন্ট কাম ট্রু, কিন্তু আমার স্বপ্ন সত্য হয়নি। ডিড নট কাম, আমার স্বপ্ন সত্য হয়নি। রাজু সেইড, ওয়াই ডিড শি ডু লাইক দ্যাট, কেন সে এমনটা করলো? ওয়াই ডিড শি ডু লাইক দ্যাট, কেন সে এমনটা করলো? বলছে আই ডোন্ট নো। রাজু সেইড, ওয়ার শি ইজ নাও, সে এখন কোথায়? শোভন বলছে, কি বলছে দেখেন, শি ম্যারিড, ম্যারি থেকে ম্যারিড পাস্ট টেন্স কিন্তু, সে বিয়ে করেছিল। দ্য অনলি সান অফ দ্য রিচেস্ট ম্যান অফ আওয়ার ভিলেজ, সে আমাদের গ্রামের একমাত্র ধনী লোকের ছেলেকে বিয়ে করেছে। হিজ নেম ইজ রবি, তার নাম রবি, ইউ নো হিম। এবার রাজু শোভনকে বলছে যে হোয়াই ডিডেন্ট ইউ ট্রাই টু স্টপ হার, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। অর্থটা কি জানেন? কেন তুমি তাকে থামানোর চেষ্টা করলে না? ওয়াই ডিডেন্ট ইউ ট্রাই টু স্টপ হার, ওয়াই ডিডেন্ট ইউ ট্রাই টু স্টপ হার, তুমি তাকে কেন থামানোর চেষ্টা করলে না? বলছে আওয়ার রিলেশনশিপ ওয়াজ গোয়িং ওয়েল, আমাদের সম্পর্কটা ভালো যাচ্ছিল। সাডেনলি, হঠাৎ করে, শি রিডিউস টকিং টু মি ওভার মোবাইল ফোন, হঠাৎ করে সে রিডিউসড অর্থাৎ সে কমিয়ে দিয়েছিল টকিং মানে কথা বলা। দেখেন টক, আমরা জানি কথা বলা। এই যে টকিং যে শব্দটা, এটা কিন্তু কোনো ভার্ব নাই। বাক্যে দেখলে আপনার মনে হতে পারে হয়তো কোনো কন্টিনিউয়াস টেন্স বা কোনো ভার্ব, বাট না, এটা জেরান্ড হিসাবে বসতেছে। ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত শব্দ, চেহারাটা ভার্বের মতো হলেও এটা কোনো অ্যাকশন দেয়, এটা কোনো কাজ করে না। নন ফাইনাইট ভার্ব অ্যাজ এ পার্ট অফ স্পিচ, এটা একটা নাউন। এই রিডিউসটা মেইন ভার্ব, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। অর্থাৎ শি রিডিউস টকিং টু মি ওভার মোবাইল ফোন, এই পার্ট অফ স্পিচ আইডেন্টিফাই করা শিখতে হয়, তাহলেই একটা সেন্টেন্সের অ্যাকচুয়াল মিনিং বের করা যায়। শি রিডিউস টকিং টু মি ওভার মোবাইল ফোন, সে মোবাইলে কথা বলা কমিয়ে দিয়েছিল। শি অলসো রিডিউসড মিটিং মি, সে আমার সাথে দেখা করাও কমিয়ে দিয়েছিল। বিট মানে কি? দেখা করা। আই ডাউটেড সামথিং রং, আমি কিছু একটা, আমি সন্দেহ করেছিলাম কিছু একটা ভুল। অ্যান্ড আই আস্কড হার, এবং আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম হোয়াটস রং উইথ ইউ। শি সেইড এভরিথিং ইজ অল রাইট, সে বলেছিল যে সব কিছু ঠিক আছে। কিপিং হ্যান্ড অন শোভন সোলজার, অর্থাৎ শোভনের কাঁধে হাত রেখে, রাজু লুকড অ্যাট হিজ আইস, রাজু তার চোখের দিকে তাকালো। টিয়ার্স ট্রিকলড ফ্রম হিজ আইস, তার চোখ দিয়ে অশ্রু বেয়ে পড়ছিল। রাজু সেইড উইথ টিয়ার্স ইন আইস, রাজু তার চোখে পানি নিয়ে বলল, বাট শি কন্টিনিউড টু বি চেঞ্জড, কিন্তু সে পরিবর্তন হতেই থাকলো। ইট ওয়াজ ভেরি পেইনফুল টু টেক আর চেঞ্জেস ইজিলি, এটা খুবই যন্ত্রণাদায়ক ছিল, খুবই কষ্টদায়ক ছিল। টু টেক, নেওয়া, হার চেঞ্জেস, তার এই পরিবর্তনটা মেনে নেওয়া। হ্যাঁ, তার পরিবর্তনটা মেনে নেওয়া খুবই কষ্টদায়ক ছিল, খুবই যন্ত্রণাদায়ক ছিল, ইজিলি, সহজভাবে। শোভন ওয়াজ ওয়েপিং মানে কি? শোভনও কাঁদতেছিল। রাজু ট্রাইড টু কনসোল শোভন, রাজু শোভনকে থামানোর চেষ্টা করছিল। কনসোল মানে থামানো বা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছিল। বাট নো কনসোলেশন ইন দ্য ওয়ার্ল্ড, কিন্তু পৃথিবীতে কোনো সান্ত্বনা, ওয়াজ এনাফ টু রিমুভ হিজ পেইন, যথেষ্ট ছিল না তার কষ্টটা দূর করার জন্য। শোভন সেইড উইথ টিয়ার্স অন হিজ আইস, শোভন তার চোখে পানি নিয়ে বলল, আই ওয়াজ ওয়েটিং ফর গেটিং হার ব্যাক, আমি তার ফিরে আসার অপেক্ষা করছিলাম। ওয়াজ ওয়েটিং পাস্ট কন্টিনিউয়াস, ফর গেটিং হার ব্যাক, অ্যাজ লাইক অ্যাজ শি ওয়াজ ইন আর্লিয়ার ডেজ, বাংলাটা কি জানেন? যেমনটা সে আগের দিনগুলোতে ছিল। তাহলে ওয়াজ প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, কোন টেন্স বললাম? পাস্ট কন্টিনিউয়াস। এবার এটা মনে হয় রাজু বলছে যে ডিড শি কাম ব্যাক নো মোর, বাংলা কি জানেন? সে কি কখনোই ফিরে আসেনি? বলছে শি কেইম ব্যাক অন ডে। দেখেন ডিড ব্যবহার করলে পাস্ট টেন্সে মেইন ভার্বটা কিন্তু প্রেজেন্ট ফর্মে থাকে, সেন্টেন্সটা পাস্ট টেন্সে, বাট অ্যাফার্মেটিভ যখন আপনি করবেন, মেইন ভার্বের কি হবে? ভি টু মানে পাস্ট ফর্ম, অর্থাৎ শি কেইম ব্যাক অন ডে, সে একদিন এসেছিল। শি স্যাট বিসাইড মি, সিটের পাস্ট ফর্ম স্যাট, শি স্যাট বিসাইড মি টাচিং মাই বডি, সে আমার বডিতে টাচ করে আমার পাশে বসেছিল। আই লস্ট মাইসেলফ ইন জয়, আমি আনন্দে নিজেকে হারিয়ে ফেলেছিলাম বা আনন্দে আত্মহারা হয়েছিলাম। আই গট দ্য মোস্ট প্রিসিয়াস থিংস ইন দ্য ওয়ার্ল্ড, আমি পৃথিবীর সবচেয়ে মূল্যবান বস্তুটি পেয়েছিলাম। আই ফেল্ট লাইক দ্যাট, ফিল মানে অনুভব করা, পাস্ট ফ্রম ফেল্ট, আমি এমনটা অনুভব করেছিলাম যে আই গট ব্যাক মাই লস্ট ড্রিমস, অর্থাৎ আমি আমার হারানো স্বপ্নটা ফিরে পেলাম, এমনটা আমি অনুভব করেছিলাম। বলছে হোয়াট ডিড শি সেই, সে কি বলেছিল? বাংলা কি? সে কি বলেছিল?
She said, সে বলেছিল, an unemployed boy like you may be loved but may not be married. তোমার মতো একটা বেকার ছেলেকে ভালোবাসা যেতে পারে বাট বিয়ে করা যেতে পারে না। মে বি প্লাস ভি থ্রি, এটা হচ্ছে মডালের প্যাসিভের স্ট্রাকচার। মডালের প্যাসিভ কিভাবে হয়? ক্যান বি, কুড বি, শ্যাল বি, শুড বি, উড বি প্লাস ভি থ্রি। বলছে অনলি লাভ ক্যান নট মেক আ কাপল হ্যাপি। শুধুমাত্র ভালোবাসা একটা দাম্পত্যকে সুখী করতে পারে না। বিকজ লাভ ক্যান নট বি ইটেন, লাভ ক্যান নট বি ওন, কারণ ভালোবাসা খাওয়া যেতে পারে না, পরিধান করা যেতে পারে না। ওয়ার থেকে ওন, ক্যান নট বি প্লাস ইটেন ভি থ্রি। মডালের প্যাসিভ কেন? সাবজেক্টটা নিষ্ক্রিয়, সাবজেক্টটা কি? লাভ, ভালোবাসা, ইনঅ্যাক্টিভ। আই ওয়াজ গ্রোন, এটাও প্যাসিভ, ওয়াজ প্লাস ভি থ্রি, অর্থাৎ আমি বেড়ে উঠেছি একটা গরিব পরিবার থেকে। ইন আ পুয়ার ফ্যামিলি, আই নো হাউ ক্রুয়েল অ্যান্ড হিডিয়াস প্রভার্টি ইজ। আমি জানি দারিদ্রতা কত কঠিন এবং নিষ্ঠুর। দ্যাটস হোয়াই আই ডিসাইডেড টু ম্যারি আ রিচ ম্যান। এ কারণেই আমি একটা ধনী লোকের ছেলেকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম। এটা কে বলছিল? ওই রূপা শোভনকে বলে গেছে। এবার আবার বলছে রাজু শোভনকে যে, হোয়াট ডিড ইউ সেই টু হার? তুমি তাকে কি বলেছিলে? শোভন বলছে, আই হ্যাড মেনি থিংস টু সেই হার। মানে আমার তাকে বলার অনেক কিছু ছিল, বাট আই কুড নট সে হার এনিথিং। কিন্তু আমি তাকে কিছুই বলতে পারিনি। টিয়ার্স ট্রিকলড ফ্রম মাই আইস, আমার চোখ দিয়ে অশ্রু বেয়ে পড়ছিল। বলছে, ওয়াই ডিডেন্ট শি থিঙ্ক অ্যাবাউট দিস থিংস বিফোর ফলিং ইন লাভ উইথ ইউ? কেন সে এই বিষয়গুলো ভাবেনি তোমার প্রেমে পড়ার আগে, তোমার সাথে রিলেশনে যাওয়ার আগে? বলছে, সে নিউ, নো মানে জানার পাস্ট ফ্রম নিউ। সে জানতো ইউ আর অ্যান আনএমপ্লয়েড বয়, তুমি একটা বেকার ছেলে, বিফোর ফলিং ইন লাভ উইথ ইউ, তোমার প্রেমে পড়ার আগে, তোমার সাথে ভালোবাসার আগে। বলছে আফটার হ্যাভিং আ রিলেশনশিপ ফর 5 ইয়ার্স, এগুলো হচ্ছে ফ্রেজাল ওয়ার্ড, ঠিক আছে? বলছে প্রেপোজিশনাল ফ্রেজ। 5 বছর ধরে একটা সম্পর্ক থাকার পর, আফটার হ্যাভিং আ রিলেশনশিপ ফর 5 ইয়ার্স, শি ক্যান নট সে লাইক দ্যাট। সে এমনটা বলতে পারে না। বলছে, আই সেইড টু হার নাথিং, আমি কাউকেই কিছু বলিনি। কামিং হোম, বাড়ি এসে আমি তাকে কিছু বলিনি। বাড়ি এসে আই ক্রাইড টু মাচ, ক্রাই মানে কাঁদা, এর পাস্ট ফর্ম ক্রাইড, আমি অনেক কেঁদেছিলাম। বাট সেইড নাথিং টু এনিওয়ান, কিন্তু কাউকেই কিছু বলিনি। আই গেস শি ইজন্ট হ্যাপি, আমি মনে করি সে সুখে নেই। বলছে, হাউ ডু ইউ নো দ্যাট? তুমি কিভাবে জানো সেটা? তুমি সেটা কিভাবে জানো? বলছে, সে চিটেড ইউ, চিট মানে প্রতারণা করা, এর পাস্ট ফর্ম কি? চিটেড। অর্থাৎ সে তোমার সাথে প্রতারণা করেছিল। আর চিট নেভার বি হ্যাপি, একজন প্রতারক কখনো সুখী হতে পারে না। কি বলছে দেখেন, শি ক্যান বি এস্কেপ ফ্রম আ ম্যান, সে একজন মানুষের থেকে পলায়ন করতে পারে, বাট গড মাস্ট পানিশ হার। মাস্ট প্লাস বিয়ন্ড, মডেলের সেন্টেন্স। কি বলছে? এসকেপ মানে পলায়ন করা। তো সে একজন মানুষের থেকে পলায়ন করতে পারে, কিন্তু সৃষ্টিকর্তা অবশ্যই তাকে শাস্তি দিবে, তাই না? আই নেভার কার্স হার, কে বলছে? শোভন বলছে, আমি আমি তাকে অভিশাপ দেই না। কার্স মানে অভিশাপ, হ্যাঁ। আই অলওয়েজ প্রে দ্যাট শি মে বি হ্যাপি, আমি সবসময় প্রার্থনা করি যে সে ভালো থাকুক, সুখে থাকুক। এবার বলছে, ডিডেন্ট ইউ ম্যারি? শোভন রাজুকে বলছে, তুমি বিয়ে করনি, তুমি বিয়ে করনি। রাজু বলছে, নো, স্টিল আই ম্যারিড নো ওয়ান, আমি এখনো কাউকে বিয়ে করিনি। মাই প্যারেন্টস আর লুকিং আপ ফর আ ব্রাইড ফর মি, এখানে দুটো ফর হবে না। মাই প্যারেন্টস আর লুকিং, আমার পিতামাতা খুঁজতেছে, লুকিং মানে কি? খোঁজা। কন্যা মানে বউ, কার জন্য? আমার জন্য। আই থিঙ্ক ইউ শুড ম্যারি সুন, আমি মনে করি তোমার তাড়াতাড়ি বিয়ে করা উচিত। বলছে, ইয়েস আই শুড, বাট আই হ্যাভ লস্ট মাই বিলিভ ইন গার্লস, কিন্তু আমি মেয়েদের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছি। হ্যাভ প্লাস লস্ট, লস্ট থেকে লস্ট, কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমি হারিয়েছি। বিলিভ মানে কি? বিশ্বাস। বিলিভ মানে কি? ভার্ব। আর এই বিলিভ মানে নাউন, এটা ঠিক আছে, BELIEF, এটা নাউন। হ্যাঁ। সো আমি মেয়েদের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছি। বলছে, অল গার্লস আর নট লাইক হার, সব মেয়ে তার মতো নয়। স্টিল দেয়ার ইজ সামন ইন দ্য ওয়ার্ল্ড হু অনার্স ট্রু লাভ, পৃথিবীতে এমনও কেউ কেউ আছে যারা সত্যিকারের ভালোবাসাকে সম্মান করে। সত্যিকারের ভালোবাসাকে কি করে? সম্মান করে। হু অনার্স ট্রু লাভ। বোঝার চেষ্টা করেন। বলছি, ইয়েস আই বিলিভ দ্যাট, আমি এটা বিশ্বাস করি। হোয়াট অ্যাবাউট ইউ, ডিড ইউ ম্যারি? এটা আবার রাজু বলছে শোভনকে। বলছে, ইয়েস আই ডিড। ও, এটা কে বলছে? এখানে একটু ওলটপালট হয়ে গেছে মনে হয়। আচ্ছা, যাই হোক, শোভন সে ইটস সামথিং অ্যাবাউট হার, তার সম্পর্কে বল। বলছে, শি ইজ ভেরি সিম্পল গার্ল, সে খুবই সরল মেয়ে। বাট হার সিম্পলিসিটি মেড হার গর্জিয়াস, কিন্তু তার সরলতা তাকে গর্জিয়াস করে তুলছে, সুন্দর করে তুলছে। হাউ ডাজ শি লুক অ্যাট, দেখেন ডাস কেন? সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য প্রেজেন্ট ইনডিফিনিটে কোশ্চেন করতে গেলে ডাজের ব্যবহার, ডু ডাজের ব্যবহার করতে হয়। সো হাউ ডাজ শি লুক অ্যাট, সে দেখতে কেমন? বলছে, নট সো মাচ বিউটিফুল, খুব সুন্দরী নয়, বাট শি হ্যাজ আ ভেরি বিউটিফুল মাইন্ড, কিন্তু তার খুব সুন্দর একটা মন আছে। বলছে, বিউটি অফ মাইন্ড ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান বিউটি অফ ফেস, মুখের সৌন্দর্যের থেকে মনের সৌন্দর্যই বেশি গুরুত্বপূর্ণ। বলছি, ইয়েস ইউ আর রাইট।
তুমি সঠিক। হার বিউটিফুল মাইন্ড লাভস মি মোর দ্যান এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড। তার সুন্দর মন পৃথিবীর যে কোনো কিছুর থেকে, কি বলছে, কই গেল, হার বিউটিফুল মাইন্ড, অর্থাৎ এটা হচ্ছে সাবজেক্ট, মাইন্ড কিন্তু সাবজেক্ট, হ্যাঁ। এই জন্যই ভার্বের সাথে লাভের সাথে একটা এস আছে, কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ভার্বের সাথে এস থাকে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, V5 থার্ড পারসন ফর্ম বসে। বলছে আর বিউটিফুল মাইন্ডস, তার সুন্দর মন, লাভস মি মোর দ্যান এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর যে যে কোনো কিছুর থেকে আমাকে বেশি ভালোবাসে। বলছে ইউ আর আ ভেরি গুড পারসন, ইউ ডিজার্ভ সাস আ ওয়াইফ। এবার বলছে কি দেখেন, যে রাজু সেইড অ্যাজ আ পার্সন ইউ আর বেটার দ্যান আই, একজন মানুষ হিসেবে তুমি আমার চেয়ে ভালো। আই হোপ ইউ উইল হ্যাভ আ দ্যান আই, আমি মনে করি তুমি আমার চেয়ে ভালো কাউকে পাবে। বলছে প্রে লাইক দ্যাট, আই হোপ ইউর প্রেয়ার উইল বি গ্রান্টেড, তোমার প্রার্থনা মঞ্জুর হবে। দ্য মোবাইল অফ রাজু ওয়াজ, না এখানে অফ মানে এ, অর্থাৎ রাজুর মোবাইল ওয়াজ রিঙ্গিং, বাজতেছিল, বাজিতেছিল, হ্যাঁ। লুকিং অ্যাট দ্য মোবাইল স্ক্রিন, মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে রাজু সেইড, রাজু বলল, আই হ্যাভ টু লিভ নাও ডিয়ার ফ্রেন্ড। এই যে হ্যাভ টু প্লাস বি অন, এটা কিসের স্ট্রাকচার? সেমি মরাল অক্সিলারি ভার্ব, অর্থাৎ আমার এখন যেতে হবে বন্ধু। মাই ওয়াইফ ইজ ওয়েটিং ফর মি, আমার ওয়াইফ আমার জন্য অপেক্ষা করছে। ইজ প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, অপেক্ষা করছে। শোভন সেইড, শোভন বলল, উইথ আ স্মাইল অন হিজ ফেস, তার মুখে একটা হাসি নিয়ে, ওকে গো, আচ্ছা যাও। আই উইশ ইউ বেস্ট অফ লাক ইন এভরি ওয়াক অফ লাইফ, জীবনের প্রতিটি ধাপে আমি তোমার শুভকামনা জানাই। রাজু স্টুড আপ, রাজু উঠে দাঁড়ালো, অ্যান্ড ওয়াক টু দ্য ওয়ে অফ হিজ হোম, তার বাড়ির দিকে হাঁটা শুরু করলো। শোভন স্টার্টেড অ্যাট হিজ ওয়াকিং ওয়ে অ্যাজ লং অ্যাজ ক্যান বি সিন, শোভনও তার হাঁটা শুরু করলো যত দূর পর্যন্ত দেখা যায়। সো এই যে সেন্টেন্স গুলো আমি পড়লাম, পড়ে বাংলাটা বললাম, আমরা অনেকেই প্যাসেজ রিড আউট করতে পারি, বাট অ্যাকচুয়াল বাংলাটা আমরা অনুবাদ করতে পারি না। কারণ কি জানেন? ভার্বটাকে আইডেন্টিফাই করতে পারি না। এই যে স্কাই কালার দিয়ে হাইলাইট করছি, এই হ্যাভ টু প্লাস ভি অন, সেমি মডেলের সেন্টেন্স, হি ইজ ওয়েটিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স, এই যে মাইন্ডের পরে লাভস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। সো বা এই যে ইন্ট্রোগেটিভ বা ডিডের ব্যবহার করে, বা ডাবল ইউএস ওয়ার্ড প্লাস ইন্ট্রোগেটিভ, এই যে হয় ডিডেন্ট শি থিঙ্ক, সে কেন ভাবেনি এই বিষয়ে। সে এই যে জায়গাগুলো, মানে টেন্সটাকে আইডেন্টিফাই করতে আমরা পারবো কিনা, টেন্সটা আইডেন্টিফাই করে একটা সেন্টেন্সের অ্যাকচুয়াল মিনিং আমরা বের করতে পারবো কিনা, ভার্বের ফর্মটা দেখে বুঝতে পারবো কিনা এটা কোন টেন্সে রেখা, বা একটা সেন্টেন্সের জিস্ট, সাবজেক্ট যেটা, ভার্ব যেটা, সেটা আবার ফ্রেজের যে অংশটুকু, যেমন এই যে আফটার সো মেনি টক্স, এই যে ফ্রেজাল ওয়ার্ড, এইটুকু আমরা ধরতে পারি কিনা, এইগুলো আপনাদেরকে একটু শিখতে হবে। এবং এটা আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টকে, পেইড কোর্স স্টুডেন্টকে আমি শিখিয়ে থাকি। আমি সবসময় চেষ্টা করি প্র্যাকটিক্যালি ল্যাঙ্গুয়েজটা বোঝানোর বা শেখানোর, যাতে করে আপনি দ্রুত ডেভেলপ করতে পারেন। আপনি যতই দুর্বল হন না কেন, আপনি পারবেন। আপনি কেন পারবেন? আর এরকম প্যাসেজ, এটা তো আমি একটা দেখাচ্ছি, অ্যাটলিস্ট 4-5টা প্যাসেজ আপনি সলভ করেন, 10টা না, জাস্ট 5টা, আপনি নিজেও ইমাজিন করতে পারবেন না কতটা ডেভেলপমেন্ট, কতটা ইমপ্রুভমেন্ট আপনার সেই জায়গাটা থেকে আসতেছে। কারণ এখান থেকে রিডিং স্পিড, প্রোনাউন্সিয়েশন, ভোকাবুলারি, রাইটিং এর ফরমেশন, এগুলো ক্লিয়ার করা যায়, এগুলো কাভার করা যায়। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন আমি কি বললাম? এগুলো একটু প্র্যাকটিস করতে হয়, করতে হয়। সবগুলো বুঝে গেছে। হ্যাঁ, গল্পটা ভালো লাগছে? শুনছেন গল্পটা? অনেক অনেক ভালো লাগছে। অনেক সুন্দর লাগছে, ভালো ভালো। ওকে, থ্যাংক ইউ, অনেক ভালো স্যার। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখন আমি আপনাদেরকে একটা কনভারসেশন দেখাই শেষ করব, ঠিক আছে? আর আবার বলছি, যারা ভর্তি হতে চান আজকে রাতের মধ্যে বা আগামীকাল সন্ধ্যার মধ্যেই ভর্তি হয়ে জানাবেন। তাহলে আগামীকাল থেকে একদম ফার্স্ট থেকেই পেইড কোর্সের ক্লাস শুরু করতে পারবেন। 3 মাসের কোর্স, 2,000 টাকা কোর্স ফি, 1,000 টাকা অ্যাডভান্স করে শুরু করতে পারবেন। ধারাবাহিকভাবে করলে বেসিক গ্রামার, স্পোকেন ইংলিশ, রাইটিং আনন্দের সাথে, প্লেজারের সাথে, কঠিন লাগবে না আপনাদের। আপনি যতই দুর্বল হন না কেন, আপনি শিখে বের হতে পারবেন খুব কম সময়ের মধ্যে, এবং আপনার স্ব স্ব সেক্টরে সেগুলোকে কাজে লাগাতে পারবেন, এতটুকু আমি বলতে পারি। তো এখানে একটা কনভারসেশন আছে, আমি একটু এইটা নিয়ে এখন কথা বলতে চাচ্ছি। রাজু এবং মিনা দুইজনের ভিতরে একটা কথোপকথন, দেখেন আমি বাংলা থেকে ইংলিশে সেন্টেন্স ট্রান্সলেট করব। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের মাতৃভাষা, মাদার টাং হচ্ছে বাংলা। তো আপনি প্রাইমারি লেভেলে যখনই কোনো কিছু ইংলিশে লিখতে যাবেন বা বলতে যাবেন, দেখবেন আমাদের ব্রেনে আগে বাংলাটা চলে আসে। তো যে কোনো কথা আমরা অনেকেই টেন্সের স্ট্রাকচার জানি, জানা সত্ত্বেও কোনো কিছু ভেবে সেটা অ্যাকচুয়ালি কোন টেন্সে হবে এটা আমরা আইডেন্টিফাই করতে পারি না, কনফিউশনে পড়ে যাই, ইংলিশে কথা বলতে পারি না। তো যে কোনো কথা বাংলা ভেবে সেটাকে ইনস্ট্যান্টলি ইংলিশে কিভাবে আমরা বলতে পারি, এই ধরনের প্র্যাকটিক্যাল কনভারসেশন অ্যাটলিস্ট 5-10টা যদি আমরা কাভার করতে পারি, রেগুলার ওয়েতে আপনি করতে পারেন, কনভার্ট করতে পারেন, ট্রান্সলেট করতে পারেন সেন্টেন্সগুলোকে, এখান থেকে অনেক ডেভেলপমেন্ট আসে। আজকে ফ্রি ক্লাস নিচ্ছি, কালকে হয়তো থাকবো না, এই জন্য যেগুলো দেখিয়ে যাচ্ছি একটু দেখেন, একটু শেখেন। এভাবে যদি করতে পারেন অনেক দ্রুত ডেভেলপমেন্ট পাবেন। তো
রাজু বলছে, হ্যালো মিনা, তুমি কেমন আছো? বলছে, তোমাকে ধন্যবাদ, আমি ভালো আছি, তুমি কেমন আছো? তো এগুলো তো বোঝেন যে হাউ আর ইউ। সো আমি ভালো আছি। এবার বলছে, তুমি কোথায় যাচ্ছ? তাহলে এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ইংলিশে আমি কিভাবে লিখবো? যে ওয়ার, আগে ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপর অক্সিলারি ভার্ব আর, এরপর সাবজেক্ট ইউ, এরপর মেইন ভার্ব। অর্থাৎ তুমি কোথায় যাচ্ছ? হোয়ার আর ইউ গোয়িং? মিনা বলছে, আমি একটি সংবাদপত্র কিনতে যাচ্ছি। এই জায়গাটা খেয়াল করে, এখানে কিন্তু দুটো ভার্ব আছে, একটা হচ্ছে কেনা আর একটা হচ্ছে যাওয়া। একটা সেন্টেন্সে দুটো ভার্ব যদি থাকে, আপনি সবসময় আগে বের করবেন যে মেইন ভার্ব কোনটা। মেইন ভার্ব মানে ফাইনাইট ভার্ব, সবসময় একটাই ফাইনাইট ভার্ব থাকে। বাকি যেটা, এই যে কিনতে, এটাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। ইনফিনিটিভের ব্যবহার করে এই কথাটাকে বলা যায়। অর্থাৎ সেন্টেন্সটা কেমন? আই অ্যাম গোয়িং, ঠিক আছে, টু, আই এম গোয়িং টু, আমি যাচ্ছি কোথায়? বাই, BUY, বাই মানে কেনা। অর্থাৎ আই এম গোয়িং টু বাই আ নিউজ পেপার, আমি একটা সংবাদপত্র কিনতে যাচ্ছি। এবার রাজু বলছে, তুমি কি নিয়মিত পত্রিকা পড়ো? তাহলে এটা কোন টেন্স? এটা কিন্তু রেগুলার হইতে অ্যাজ ইউজুয়াল কেউ কোনো কাজ করে কিনা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোশ্চেন করতে গেলে মেইন ভার্ব থাকলে, যেহেতু পড়া, তাহলে আমার ডু এর ব্যবহার করতে হবে। অর্থাৎ ডু ইউ, কি হবে? ডু ইউ রিড নিউজ পেপার রেগুলারলি? রেগুলারলি, ডু ইউ রিড নিউজ পেপার রেগুলারলি? বলছে অবশ্যই, তুমি পড়ো না? কি বলছে? যে অফকোর্স, অফকোর্স। ডোন্ট ইউ রিড, তুমি পড়ো না? ডোন্ট ইউ রিড, বলছে অফকোর্স। ডোন্ট ইউ রিড, রাজু বলছে অবশ্যই। তুমি কি জানো? ডু ইউ নো? সংবাদপত্রকে জ্ঞানের ভান্ডার বলা হয়। কি বলছে? ডু ইউ নো, তুমি কি জানো? নিউজ পেপার ইজ, এই জায়গাটা একটু বোঝেন, সংবাদপত্রকে জ্ঞানের ভান্ডার বলা হয়। আচ্ছা, আমি এটা আগে লিখবো না। এখানে আপনারা কেউ একজন বলেন তো যে এই বাক্যটা ইংলিশে কি হবে? সংবাদপত্রকে জ্ঞানের ভান্ডার বলা হয়, এটা ইংলিশে কি হবে? এনিওয়ান ক্যান সে দ্যাট? Newspaper is called Herald of Knowledge. Newspaper is known as the godown of knowledge. বলা হয়, দেখেন এখানে সাবজেক্টটা কিন্তু নিষ্ক্রিয়, ইনঅ্যাক্টিভ। অর্থাৎ আমি যদি বলি যে আমরা সংবাদপত্রকে জ্ঞানের ভান্ডার বলি, উই কল নিউজ পেপার, বলা ইংরেজি কি, ডাকা ইংরেজি কি, কল, উই কল নিউজ পেপার অ্যাজ স্টোর হাউস অফ নলেজ। কিন্তু বলতে সংবাদপত্রকে জ্ঞানের ভান্ডার বলা হয়, অর্থাৎ কিন্তু প্যাসিভের স্ট্রাকচার। তো অ্যাজ ইউজুয়াল কোন একটা কাজ হয়, তো প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভের স্ট্রাকচার কি? এম ইজার প্লাস V3, অর্থাৎ সাবজেক্ট হচ্ছে নিউজ পেপার, ভার্ব কি? ইজ কল, দা স্টোর হাউস অফ নলেজ ইজ কল্ড দ্য স্টোর হাউস অফ নলেজ, KNOWLEDGE, নিউজ পেপার ইজ কল্ড দ্য স্টোর হাউস অফ নলেজ। বলছে তুমি ঠিক বলেছো। সো ইউ হ্যাভ টোল্ড রাইট, আর জাস্ট ইউ আর রাইট, এটাও বলা যায়, তুমি সঠিক। সংবাদপত্র না পড়লে আমরা বিশ্ব সম্পর্কে জানতে পারি না। দেখেন এই যে কথাটা, এটা দুই ভাবে বলা যায়। প্রথমত, আগে যে কোনো একটা ক্লজ আপনি সামনে আনেন, মানে আমরা বিশ্ব সম্পর্কে জানতে পারি না, এটা কিসের সেন্টেন্স? মডালের সেন্টেন্স। অর্থাৎ আমরা এভাবে বলতে পারি যে উই ক্যান নট নো, উই কান্ট নো অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, উই কান্ট নো অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, আমরা বিশ্ব সম্পর্কে জানতে পারি না। এবার সংবাদপত্র না পড়লে, এই জায়গাটা আপনি কিন্তু ফ্রেজ ব্যবহার করেও করতে পারেন, অ্যাজ ওয়েল অ্যাজ ক্লজ ব্যবহার করেও করতে পারেন। আপনি এরকম বলতে পারেন, উই ক্যান্ট নো অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড ইফ উই, ডোন্ট রিড নিউজ পেপার, ইফ উই ডোন্ট রিড নিউজ পেপার, একটা কন্ডিশনালের ব্যবহার করলাম, অর্থাৎ ক্লজের ব্যবহার করলাম। আবার এই ইফ উই ডোন্ট রিড নিউজ পেপার না বলে আপনি এটাও বলতে পারেন, WATHOUT, উইদাউট রিডিং নিউজ পেপার উই ক্যান নট নো অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, রিডিং নিউজ পেপার, এবং রিডিং নিউজ পেপার, NWSPA। এবং এই কথাটা, এই ফ্রেজটুকু কিন্তু আপনি একদম শুরুতেও নিতে পারেন, যে উইদাউট রিডিং নিউজ পেপার উই ক্যান নট নো অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, বা ইফ উই ডোন্ট রিড নিউজ পেপার উই ক্যান নট নো অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, উই ক্যান নট নো অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড ইফ উই ডোন্ট রিড নিউজ পেপার। আর উইদাউট রিডিং নিউজ পেপার, ফ্রেজ মানে কি? একগুচ্ছ ওয়ার্ড যেখানে সাবজেক্ট ভার্ব থাকবে না। ক্লজ মানে কি? একগুচ্ছ ওয়ার্ড যেখানে সাবজেক্ট ভার্ব থাকে, বাক্যাংশ। বুঝতে পারছেন আমি কি বললাম? সংবাদপত্র না পড়লে এই কথাটাকে আমরা কিন্তু এই দুইটা ওয়েতে বলতে পারি। বোঝা যায় কথাগুলো? সেন্টেন্স গুলো দেখতে পারছেন? তাহলে বোঝা যায়। তাহলে সংবাদপত্র না পড়লে আমরা বিশ্ব সম্পর্কে জানতে পারি না। কি বলতে পারি? উই ক্যান নট নো অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড ইফ উই ডোন্ট রিড নিউজ পেপার, আর উইদাউট রিডিং নিউজ পেপার উই ক্যান নট নো অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড। যারা সংবাদপত্র পড়ে না তারা কুয়োর ব্যাঙ হয়ে থাকে, কারণ তারা দেশ ও বিদেশের, বিশ্বের বর্তমান বিষয়গুলি জানে না। দে ক্যান নট নো অ্যাবাউট দ্য প্রেজেন্ট থিংস অফ নেশন অ্যান্ড অ্যাব্রোড। হ্যাঁ,
হোম অ্যান্ড অ্যাব্রোড, ইউ ক্যান অলসো সেই দ্যাট। হ্যাঁ, তো এখানে এই যে সেন্টেন্সগুলো, মানে এই বাংলা থেকে ইংলিশ করতে গেলে আপনি নিজেরা একবার করতে যান, প্রবলেম ফেস করবেন, বাট ইংলিশ থেকে যখন বাংলা করবেন তখন দেখবেন এটা সহজ মনে হয়। ইংলিশ সেন্টেন্স পড়লে আপনি বুঝতে পারবেন বাংলাটা কি, বাট বাংলা থেকে ইংলিশ করতে গেলে প্রবলেম হয়, এবং আমাদের এইটাই করতে হবে, এই জায়গাটাই ওভারকাম করতে হবে, বিকজ আওয়ার মাদার টাং ইজ বাংলা। কোনো কিছু ইংলিশে লিখতে গেলে বা বলতে গেলে প্রাইমারি লেভেলে আগে কিন্তু ব্রেনে বাংলাটা চলে আসে। এই যে যারা নিয়মিত সংবাদপত্র পড়ে না, তারা কুয়োর ব্যাং হয়ে থাকে। আপনারা বলেন তো এটার ইংলিশ কি হতে পারে? কুয়োর ব্যাং বলতে আহ এটা ওই অর্থে ব্যবহার করা যায় না, মানে তারা অন্ধকারে পড়ে থাকে, বাংলাটা আর কি এরকম, অন্ধকারে পড়ে থাকে। দে আর ইন দ্য ডার্কনেস, দে আর দে আর ইন দ্য ইগনোরেন্স, এই ধরনের একটা কথা এখানে বলা যায়। অজ্ঞ হয়ে থাকে, অজ্ঞতায় থাকে, ইগনোরেন্স বা ডার্কনেস। বলতে পারেন কেউ কি হবে এটা কমপ্লিট সেন্টেন্স? যারা নিয়মিত সংবাদপত্র পড়ে না তারা কুয়োর ব্যাং হয়ে থাকে, এটার ইংলিশ কি হবে? Those who do not read the newspaper regularly, they are in darkness. থ্যাংক ইউ। একজন বলতে পারছেন, দোজ হু ডোন্ট রিড নিউজ পেপার রেগুলারলি, দোজ হু ডোন্ট রিড নিউজ পেপার রেগুলারলি দে আর ইন ডার্কনেস। কারণ তারা দেশ ও বর্তমান বিশ্বের বর্তমান, যেটা তো বললাম, একই সাথে সংবাদপত্রগুলিতে আমাদের অধ্যয়নের সাথে সম্পর্কিত নিবন্ধগুলি রয়েছে। একই সাথে কেউ বলতে পারেন এটার ইংলিশ কি? নিবন্ধ বলতে এটার ইংলিশ হচ্ছে আর্টিকেল। আর্টিকেল, হ্যাঁ। তাহলে বলেন তো এটার ইংলিশ কি হবে? একই সাথে সংবাদপত্রগুলিতে আমাদের অধ্যয়নের সাথে সম্পর্কিত নিবন্ধগুলি রয়েছে, তারা খুবই সহায়ক, দে আর ভেরি হেল্পফুল। বাট আগেরটা কি হবে? বলতে পারেন? এনিওয়ান ক্যান সে? Also, in newspaper, our study unit is connected. এ কে রে ইচ্ছা, আপনি আমার পেইড ব্যাচের স্টুডেন্ট না? So, আপনি এখানে কিভাবে আসলেন? হ্যাঁ, জয়েন করছিলেন? কোন ব্যাচের আপনি? হ্যাঁ, আপনি কোন ব্যাচের ছিলেন মনে নেই আমার, আপনার নামটা দেখে মনে পড়ছে। 59. 59। গুড। আচ্ছা, যাই হোক, অনেক ধন্যবাদ, আসছেন, ক্লাস করছেন, ভালো। তো তাহলে এই সেন্টেন্সটা কি হবে, অন্য কেউ বলেন। আবার হাসে। আরেকজন বলেন দেখি, কেউ বলতে পারছেন না? সেন্টার আরেকবার বলেন। এই যে এখানে তো দেখালাম, দেওয়া আছে তো, দেখেন, এই যে একই সাথে সংবাদপত্রগুলিতে আমাদের অধ্যয়নের সাথে সম্পর্কিত নিবন্ধগুলি রয়েছে, এটা কি হবে? ইচ্ছা? কি বলছো? কে বলতে পারবে? দেখেন, এই যে ইংলিশ থেকে, সরি, বাংলা থেকে ইংলিশ, এটা করতে গেলে আমাদের কিন্তু প্রবলেম হয়, প্রবলেম হচ্ছে, তাই না? কিন্তু আমি যদি এই কথাটাকে দেখেন, আমি যদি একবার এর ইংলিশটা আপনাকে দেখাই, এই ইংলিশ কই আছে? এইখানে, এই দেখেন, অ্যাট দ্য সেম টাইম, মানে একই সময় একই সাথে, নিউজ পেপার্স কন্টেইনস, অর্থাৎ খবরের কাগজে থাকে, মানে খবরের কাগজ বহন করে, আর্টিকেলস, নিবন্ধগুলি, আর্টিকেলস মানে কি? নিবন্ধ, রিলেটেড টু আওয়ার স্টাডি, যেগুলো সম্পর্কিত আমাদের পড়াশোনার সাথে, রিলেটেড টু আওয়ার স্টাডি। এবং এটা এইভাবে না বলে অন্যভাবেও বলা যায়, বিভিন্নভাবে বলা যায়, যেমন এভাবে এই কথাটাকে বলা যায় যে কই গেল, এই যে একই সাথে, সো ইন দিস ওয়ে অর ইন দ্য সেম ওয়ে, সংবাদপত্রগুলিতে, তাহলে ইন নিউজ পেপার, ইন নিউজ পেপার আমাদের অধ্যয়নের সাথে সম্পর্কিত নিবন্ধগুলি রয়েছে। তাহলে দেয়ার আর সো মেনি আর্টিকেল, এই দেয়ার এর ব্যবহার এখানে করা যায়, একটা জায়গায় কোনো কিছু আছে, দেয়ার আর সো মেনি আর্টিকেলস রিলেটেড টু আওয়ার স্টাডি, রিলেটেড টু আওয়ার স্টাডি। তো এই যে ইংলিশটা আমি আপনাদেরকে দেখালাম, আপনি ইংলিশ থেকে বাংলা করেন সহজ লাগবে, বাট বাংলা থেকে ইংলিশ করতে গেলে প্রবলেম হয়, বাট এটাই আমাদের করতে হবে। এরকম আপনি জাস্ট কয়েকটা করেন, মানে 8 থেকে 10টা কনভারসেশন প্র্যাকটিস করেন, আপনি আপনার অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট পাবেন, অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট বুঝতে পারবেন। এতটুকু আমি বলতে পারি। ওই যে কেবল যে মেয়েটা ক্লাস করলো, ইচ্ছা, ওর কাছে শুনে দেখলে আসে, সে কি আসে না চলে গেছে? আসো তুমি, দেখে আনমিউট করো তো, জানি না আছে কিনা। Ji sir. এই যে তুমি তো 59 ব্যাচের ছিলে, তুমি কেমন শিখতে পারছো বলো এখান থেকে? বেসিক গ্রামার, স্পোকেন, প্রেজেন্টেশন শিখছো না? Yes sir, I can. I can.
স্যার আমি ভালোই শিখছি। প্রেজেন্টেশন দিছো না, অনেকগুলো টপিকের উপর স্পিকিং করছো না, কিভাবে প্রেজেন্টেশন দেওয়া হয় সেটা দেখছো না? দেখছো? জি স্যার। গুড। তো এটা এটা অনেকেই বিশ্বাস করতে পারে না, অনেকের ভরসা থাকে না। তুমি তো এখানে চলে আসছো, আমি জানি না তুমি এটাই ঢুকে পড়ছো কখন। তো তোমার কাছে আমি শুনলাম। তো এখানে আমি এতটুকু বলতে পারি, যারা আসবেন, যারা ক্লাস করবেন, সবকিছু প্র্যাকটিক্যালি শিখবেন আমার কাছ থেকে। আমি রুলস রেগুলেশন গ্রামার এগুলো দেখাই, বাট সেগুলো প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই করে থাকি। এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট কথা। যদি আপনি মনে করেন আমি সত্যিকার অর্থে ল্যাঙ্গুয়েজটা শিখতে চাই, ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসেবে নিতে চাই, প্রফেশনালি শিখতে চাই, আমার নেক্সট জেনারেশনকে শেখাতে চাই, এতটুকু বলতে পারি, এই কোর্সটা আপনি করেন, আপনি খুব কম সময়ের ভিতর ডেভেলপ করতে পারবেন, খুবই ভালোভাবে ল্যাঙ্গুয়েজটাকে কাভার করতে পারবেন। আমি কোথাও কোনো ক্লাস মিস দেই না, যে পেইড কোর্স শুরু করছি প্রথমে কয়টা ক্লাস নিয়ে পড়া নিলাম না, এরকম আমি করি না। আমার আমার শেষ পর্যন্ত আমি ক্লাস নিয়ে যাই, এবং লাস্টের দিকে যারা থাকে তাদের সাথে ক্লাস নিতে আরো বেশি ভালো লাগে। কারণ তাদের সাথে আমার আলাদা একটা রিলেশন, একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। তাদের ক্লাস না নিলেই আমার আরো বেশি খারাপ লাগে। এতটা আন্তরিকতার সাথে আমি ক্লাস নিয়ে থাকি। যারা আমার এই ফ্রি ক্লাসগুলো করছেন, অ্যাটলিস্ট তো অনুধাবন করার কথা তাদের, যে আমি কতটা ডিটেলসে কতটা টাইম নিয়ে বোঝাই। তো এটা যারা শিখতে চান মনে প্রাণে, বিশ্বাস ভরসা থাকলে আসবেন, এতটুকু বলতে পারি। উইদিন ভেরি শর্ট টাইম ইউল বি এক্সপার্ট এন্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। তো যে কথাটা বলছিলাম, দেখেন আপনি ইংলিশ থেকে বাংলা সহজে করতে পারবেন, যে হুইচ সেকশন অফ নিউজ পেপার ডু ইউ লাইক মোস্ট। তো এই বাংলা কি নিউজ পেপার কোন সেকশন তুমি পছন্দ করো, বলছে সার্টেনলি দ্য স্টাডি পেজ। অর্থাৎ সার্টেনলি মানে অবশ্যই, হ্যাঁ, বা অফকোর্স এখানে বলা যায়, পড়াশুনোর যে পেজটা আছে। আহ, বলছে অ্যান্ড ইউ, বলছে আই লাইক দ্য জেনারেল নলেজ, আমি সাধারণ জ্ঞান পছন্দ করি, সেকশন অ্যান্ড লিটারারি আর্টিকেল, এবং সাহিত্যিক যে নিবন্ধগুলি আছে। সামটাইমস আই সেন্ড মাই রাইটিংস টু নিউজ পেপার, মাঝে মাঝে আমি খবরের কাগজে আমার লেখাগুলো পাঠাই। দ্যাটস ভেরি গুড, নিউজ পেপার আপহোল্ডস পিপলস ভিউ টু। এর বাংলা অর্থ হচ্ছে নিউজ পেপার মানুষের নজর ধরে রাখে। এই বাংলাটা যদি আমি বলতাম, ইংলিশ দেখে আমি বাংলা বলতে পারছি, বুঝতে পারতেছি, কিন্তু বাংলা থেকে ওই বাংলাটা আমি যদি বলতাম, বলেন তো নিউজ পেপার মানুষকে আকৃষ্ট করে, আকর্ষিত করে, মানুষের নজর ধরে রাখে, আপনি ইংলিশটা করতে পারতেন না। কঠিন লাগে, বাট ওইটাই আমাদের করতে হবে। আই হ্যাভ টু গো নাও, ওকে, সি ইউ লেটার, বাই। সো আমি যেটা বলছি, প্র্যাকটিক্যালি শিখবেন, প্লেজারের সঙ্গে শিখবেন, আনন্দের সাথে শিখবেন। ইংলিশ কঠিন কিছু না, আহামরি খুব টপিকও পড়া লাগে না, খুব ভালোভাবে এটা কাভার করা যায়। আপনি যতই দুর্বল হন, ইলিটারেট হন, আপনি আমার কাছে আসেন, আমি আপনাকে ডেভেলপ করাই দিব, আপনি শিখতে পারবেন। কারণ আমি প্র্যাকটিক্যালি সেটা শিখাই। এটা সায়েন্স না, এটা রকেট সায়েন্স না, জাহামরি ব্রেনের দরকার। ইউ নিড প্র্যাকটিস, এবং সেই প্র্যাকটিসটা কিছু কারেক্ট স্ট্র্যাটেজি এবং টেকনিক মেনটেন করে করতে হয়, তাহলেই ডেভেলপ করা যায়। জাস্ট একটু সময় দিতে হবে। আমার কাছে আসলে আপনারা এটা পাবেন, আমি এতটুকু বলতে পারি। সো দ্যাটস অল ফর টুডে। ভালো থাকেন সবাই। এই ক্লাসের রেকর্ড পিডিএফ ফাইল আমি দিয়ে দিব, প্রেপোজিশনের ফাইলটাও দিয়ে দিব, আর আগামীকাল থেকে আমি আবারও বলছি পেইড কোর্সের ক্লাস শুরু হবে। সবার জন্য শুভকামনা থাকলো। যারা পেইড কোর্স করতে চান এখনো পর্যন্ত এই নাম্বারে সেন্ড মানি করে জানাবেন, ঠিক আছে? 019973569570, 019386899196, টাকা পাঠিয়ে স্ক্রিনশট দিবেন বা লাস্ট ডিট জানাবেন, আমি পেইড কোর্সের প্রাইভেট গ্রুপে যুক্ত করে নিব। 3 মাসের কোর্স, সপ্তাহে 4 দিন ক্লাস, বেসিক গ্রামার থেকে শুরু করে স্পোকেন ইংলিশ, রাইটিং, কনভার্সেশন, ট্রান্সলেশন সবই কভার করতে পারবেন। রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্র রাত 9টা থেকে 10টা, এবং যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন। প্র্যাকটিক্যালি ল্যাঙ্গুয়েজটা শিখাবো, আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার বা ইমিগ্রান্ট, যে কেউ শিখতে পারবে, অনেক ভালোভাবে ডেভেলপ করতে পারবেন, এতটুকু আমি বলতে পারি। আর যারা আমার ফ্রি ক্লাস করেননি, প্রিভিয়াস ফ্রি ক্লাসগুলো দেখবেন, দেখলে বুঝতে পারবেন কতটা ডিটেলসে সবকিছু বুঝিয়েছি। সো দ্যাটস অল ফর টুডে। ভালো থাকেন সবাই, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। কারো কোনো কোশ্চেন থাকলে এখন